স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা দেখো, আসলে আজকে আমি ক্লাসটাতে বেশ কয়েকজনকে লিঙ্কটা দিয়েছি। তার অনেকগুলো কারণ আছে। আজকে ক্লাসটা মূলত হচ্ছে জ্যামের ক্লাস। জ্যামের ক্লাস হচ্ছে লিকুইড স্টেট আছে। লিকুইড স্টেটের মধ্যে সারফেস টেনশন আছে, ভিসকোসিটি আছে। আচ্ছা, এবারে যাদের জন্য ধরো এই পার্টটা পড়াচ্ছি তাদের অনেকেরই, যেমন ধরো বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাজ ফর এক্সাম্পল, লিকুইড স্টেট কিন্তু বিএসসি লেভেলে এখনো পড়ানো হয়নি। ঠিক আছে, তাহলে লিকুইড স্টেট পার্টটা যখন আমরা আলোচনা করবো তখন একটু ডিটেলে আলোচনা করতে হবে। আচ্ছা, এবারে মানে কোথাও, আচ্ছা ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার অ্যাজ ফর এক্সাম্পল, তাদের হচ্ছে লিকুইড স্টেটটা বিএসসি সিলেবাসে আছে। বিএসসি সিলেবাসে আছে মানে তাদের মানে লিকুইড স্টেটের মধ্যে মানে ভিসকোসিটি সারফেস টেনশন দুটো পার্টই হচ্ছে আছে। আচ্ছা, আবার ক্যালকাটা ইউনিভার্সিটি ধরো যদি সিক্স সেমিস্টার কনসিডার করা হয়, বা বিদ্যাসাগর মানে আমাদের এখানেও যদি বিদ্যাসাগরেরও যদি সিক্স সেমিস্টার কনসিডার করা হয়, তাদের ভিসকোসিটি পার্টটা ট্রান্সপোর্ট ফেনোমেনার কনটেক্সটে আগে হয়ে গিয়েছিল, কিন্তু সারফেস টেনশন পার্টটা আবার এই সেমিস্টারে আছে। আবার ক্যালকাটা সিক্স সেমিস্টারে সারফেস টেনশন পার্টটা সারফেস কেমিস্ট্রি থ্রু দিয়ে এই সেমিস্টারে আছে। তার মানে এই যে সারফেস টেনশন রিলেটেড যে পার্টটা, সেটা তাহলে দেখো লিকুইড স্টেটের আন্ডারে জ্যামে লাগছে, লিকুইড স্টেটের আন্ডারে হচ্ছে ক্যালকাটা ফোর্থ সেমিস্টারে লাগছে, সারফেস কেমিস্ট্রির আন্ডারে ক্যালকাটা এবং বিদ্যাসাগর সিক্স সেমিস্টারে লাগছে। আর এমএসসিতে সেখানেও হচ্ছে তোমার সারফেস কেমিস্ট্রি আছে, কিন্তু সারফেস টেনশন পুরো ব্যাপারটা নেই, কিন্তু সেখানে ভেপার সারফেস টেনশনের কনটেক্সটে ভেপার প্রেশার বা কার্ভ সারফেস সেই পার্টটা কিন্তু তোমাদের এখানে আছে। সেখানে আমি অনেককে লিঙ্কটাকে দিয়েছি। এবারে যাদের যা অ্যাভেলেবিলিটি তার মতো করে তারা জয়েন করেছে। অনেকেই জয়েন করেনি আমি দেখতে পাচ্ছি, মানে খুবই কম ছেলে মেয়ে জয়েন করেছে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, মানে আমি আমার মতো করে ব্যাপারটাকে করে দিই। তাহলে আমরা এখানে লিকুইড স্টেটে 4টে ক্লাস দেবো পরপর করে, সারফেস টেনশনের 2টো ক্লাস দেবো, এর ওই 1 ঘন্টা 15 মিনিট ক্লাস। তার মানে হয়তো টানা 2-2.5 ঘন্টা পড়ালে হয়তো 2টো ক্লাসই হয়ে গেছে, একটা ক্লাসে সারফেস টেনশন, একটা ক্লাসে ভিসকোসিটি হয়ে যেত। টানা এতটা করলে আবার একটুখানি এই এখানে পিপিটি দিয়ে যেহেতু করাবো একটু বোরিং হবে। ওই 1 ঘন্টা 15 মিনিট এরকম একটা সময় 4টে ক্লাস দেবো। দুটো হচ্ছে সারফেস টেনশন আর দুটো হচ্ছে তোমার ভিসকোসিটি। যাদের ভিসকোসিটি পার্টটা আগে হয়ে, আমি প্রথমে সারফেস টেনশন পার্টটাকে করে দিচ্ছি, তারপর ভিসকোসিটি পার্টটাকে করে দেবো। যাদের ভিসকোসিটি পার্টটা অলরেডি হয়ে গেছে ট্রান্সপোর্ট ফেনোমেনার কনটেক্সটে, তারা ভিসকোসিটি রিলেটেড যে পরের দুটো কাজ তারা না করতে পারে। আর যাদের ভিসকোসিটি পার্টটাও হয়নি তারা 4টে কাজই করবে। আর যাদের সারফেস কেমিস্ট্রির মধ্যে সারফেস টেনশনটা আছে তারা প্রথম দুটো কাজ করবে হবে। তাহলে আমরা ব্যাপারটাকে সাজিয়েছি এইরকম ভাবে, প্রথমে যেহেতু লিকুইড স্টেটের আন্ডারে সারফেস টেনশন এবং ভিসকোসিটি পড়ে, সেই জন্য সারফেস টেনশন যখন পড়ছি তখন লিকুইড স্টেট নিয়ে 2-4টে কথাবার্তা, লিকুইডের জেনারেল প্রপার্টিজ নিয়ে 2-4টে কথাবার্তা প্রথমে আমরা একটুখানি বলে নিচ্ছি। তারপরে সারফেস টেনশনে ঢুকবো এবং ফলোড বাই ভিসকোসিটিতে যাবো। আচ্ছা, প্রথমে পদার্থের যে অবস্থাগুলো, স্টেটস অফ ম্যাটার নিয়ে কথাবার্তা বলতে গেলে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি। গ্যাসিয়াস স্টেট স্টার্টিং যখন শুরু করি তখন বলি, সলিড স্টেট যখন স্টার্ট করি তখন বলি, লিকুইড স্টেটে যখন শুরু করছি তখন একই রকম ভাবে বলছে যে পদার্থের যে 4টে অবস্থা আছে সেই 4টে অবস্থার মধ্যে তোমার সলিড স্টেট, লিকুইড স্টেট, ভেপার স্টেট এবং প্লাজমা স্টেট। সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসিয়াস এবং প্লাজমা, 4টে স্টেট আছে। 4টে স্টেটসের মধ্যে লিকুইড স্টেটটা হচ্ছে লিস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য ইউনিভার্স। মহাবিশ্বের লিকুইড স্টেটটা সবচেয়ে কম সময়, কম প্রাচুর্যতায় পাওয়া যায় আর কি। আর প্লাজমা স্টেটটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট। 95% অফ ইউনিভার্স অ্যাকচুয়ালি কনসিস্ট অফ প্লাজমা স্টেট। যে কোনো স্টার্স তারা বেসিক্যালি প্লাজমা স্টেট দিয়ে তৈরি। আর লিকুইড স্টেটটা লিস্ট অ্যাবান্ডেন্ট হওয়ার পক্ষে যুক্তিটা হচ্ছে যে লিকুইডটা কোনো একটা সার্টেন টেম্পারেচার প্রেসার রিজিয়নেই শুধুমাত্র এক্সিস্ট করতে পারে। যেমন ধরো জলকে তুমি যদি কনসিডার করো, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার প্রেসার, সেখানেই শুধুমাত্র তোমার লিকুইড ফর্মে থাকে। 100 ডিগ্রি থেকে যত বেশি টেম্পারেচার তুমি যাও না কেন, বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যত কম টেম্পারেচার তুমি যাও না কেন, সেখানে কিন্তু তুমি দেখতে পাবে আইদার গ্যাসিয়াস থাকবে না হচ্ছে তোমার সলিড থাকবে। লিকুইডটা কিন্তু একটা সার্টেন টেম্পারেচার প্রেসার রিজিয়নের মধ্যে শুধুমাত্র থাকতে পারে।
এটা মাথায় রাখবে। আর সেই আমরা দেখো এবারে এই পদার্থকে তিনটে অবস্থার মধ্যে গ্যাসিয়াস স্টেটটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। আর সলিড স্টেটটা মানে এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টুডেন্ট আছো, কারো কারো সলিড স্টেট অলরেডি পড়া হয়ে গেছে, কারো কারো সলিড স্টেট পড়া হয়নি, পরে হবে। তাহলে মানে তিনটে যে স্টেটস অফ ম্যাটার আছে, গ্যাসিয়াস স্টেট এবং সলিড স্টেট, অন্যত্র পড়া হয়েছে বা হবে। আমাদের এখানে যেটা আলোচনাটা হবে সেটা পুরোটাই কিন্তু লিকুইড স্টেট। আর প্রথমে আমরা লিকুইডের কতগুলো জেনারেল প্রপার্টি নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, লিকুইডের ক্ষেত্রে প্রথমে হচ্ছে শর্ট ইন্টারমলিকুলার সেপারেশন, বাট নট অ্যাজ শর্ট অ্যাজ দ্যাট অফ সলিড। দেখো গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার সেপারেশনটা যে খুব বেশি, সলিডের ক্ষেত্রে ইউজুয়ালি ইন্টারমলিকুলার সেপারেশনটা খুব শর্ট। আর লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার সেপারেশনটা সার্টেনলি শর্ট, বাট এটা সলিডের ক্ষেত্রে যতটা শর্ট ততটা নয়। এবং ইন্টারমলিকুলার সেপারেশনটা যখন কমে যায় তখন ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা বেড়ে যায়, স্ট্রং ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে। কিন্তু সাডেনলি এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা যতটা স্ট্রং এখানে ততটা স্ট্রং নয়। It had no definite size and shape but had definite volume. লিকুইডের ক্ষেত্রে তুমি দেখেছো প্রথম সলিডের ক্ষেত্রে একটা ডেফিনাইট সাইজ এন্ড শেপ থাকে, গ্যাসের ক্ষেত্রে তার সাইজ শেপ কিছুই থাকে না। তুমি যে মানে সে সবসময় পুরো ছড়িয়ে পড়তে চায় বা কোনো একটা কন্টেনারের মধ্যে রাখলে পুরো মানে যদি মানে লিক প্রুফ কন্টেনারের মধ্যে থাকো তাহলে গ্যাসটা হচ্ছে পুরো কন্টেনারটাই অকুপাই করে ফেলতে চায়। লিকুইডটা হচ্ছে মাঝামাঝি সিচুয়েশন, এর কোনো ডেফিনাইট সাইজ অ্যান্ড শেপ নেই, কিন্তু একটা ডেফিনাইট ভলিউম আছে। যখন কোনো একটা বোতলের মধ্যে হয়তো মুখটা তুমি বন্ধ করে রেখেছো, যখন লিকুইডটাকে রাখছো ইউজুয়ালি লিকুইডটা পুরো কন্টেনারটাকে অকুপাই করে ফেলছে না, দেখবে তার গ্র্যাভিটি বা ইত্যাদির জন্য হচ্ছে নিচের কিছুটা পোর্শন হচ্ছে লিকুইড থাকছে, উপরে হয়তো তার জলীয় বাষ্প থাকতে পারে, কিন্তু সে তার মতো করে। এবং তার শেপ নির্দিষ্ট কোনো শেপ নেই, তুমি যে কন্টেনারে রাখবে সে মোটামুটিভাবে তার মতো শেপ বা সাইজটা পেয়ে যাবে। আচ্ছা, লিকুইড ওই সলিডের মতোই মোরালেস ইনকম্প্রেসেবল, কারণ লিকুইড মলিকুলের মধ্যে গ্যাপ যেহেতু বেশ কম, সেখানে প্রেশার ক্রিয়েট করে লিকুইড মলিকুলগুলোকে তুমি খুব কাছাকাছি আনতে পারবে না, তারা মোরালেস ইনকম্প্রেসেবল হয়। হ্যাঁ, তাহলে লিকুইড মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার সেপারেশন কিন্তু খুব কম, সেখানে তুমি প্রেশার ক্রিয়েট করে তাদেরকে আর খুব কাছাকাছি আনতে পারছো না। খুব কাছাকাছি আনতে পারছো না মানে তারা মোরালেস ইনকম্প্রেসিবল হয়। মানে সলিডে যেমন ইনকম্প্রেসিবল, লিকুইডে মোরালেস ইনকম্প্রেসিবল। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখেছো সেপারেশনটা অনেকটা বেশি থাকে বলে তুমি প্রেশার ক্রিয়েট করে গ্যাস মলিকুলগুলোর কাছাকাছি আনতে পারো, সেই জন্য তারা কম্প্রেসিবল। আর এবারে সাডেনলি ইন্টারমলিকুলার সেপারেশন কম থাকলে ডেনসিটি হাই হবে, একটা গিভেন ভলিউমের মধ্যে মাসটা বেশ বেশি হবে, অর্থাৎ ডেনসিটি হাই হবে। গ্যাসের থেকে লিকুইডের ডেনসিটি সার্টেনলি বেশি। আর সলিড আর লিকুইড যদি কম্পেয়ার করো, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে সলিডের ডেনসিটি লিকুইডের থেকে বেশি হয়। জলের ক্ষেত্রে একটা এক্সেপশন, জলের ক্ষেত্রে তুমি দেখতে পাবে মোটামুটি ভাবে ইউজুয়ালি আর কি অর্ডিনারি টেম্পারেচারে তোমার লিকুইড মানে জল তার ডেনসিটি বেশি হয় দেন সলিড। এমনি ডেনসিটির অর্ডারটা হচ্ছে গ্যাসের থেকে লিকুইড বেশি, লিকুইডের থেকে সলিড বেশি। কিন্তু এর ক্ষেত্রে একটু আলাদা, জলের ক্ষেত্রে একটা এক্সেপশন যে লিকুইডের ডেনসিটিটা জলের থেকে বরফের থেকে বেশি হয়, সেখানে বরফ জলে ভাসে। লো থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট, লো থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট মানে তুমি আলফা যেটাকে বলা হচ্ছে যেটা 1/v ডেল ভি বাই ডেল্টা কনস্ট্যান্ট টি, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়ালে ভলিউমটা কতটা বাড়ছে সেটা হচ্ছে থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্টের একটা মেজারমেন্ট। সলিড বা লিকুইডের ক্ষেত্রে দেখতে পারি থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্টটা বেশ কম হয়, গ্যাসের ক্ষেত্রে কিন্তু থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্টটা বেশি। আচ্ছা, নো জেনারেল ইকুয়েশন অফ স্টেট মানে বেসিক্যালি কি হয় যে গ্যাসগুলো সমস্ত গ্যাসগুলো মোরালেস একই রকম ভাবে বিহেভ করে বলে গ্যাসগুলোর জন্য একটা কমন ইকুয়েশন অফ স্টেটস আছে। সেটা হয়তো আইডিয়াল গ্যাস হলে পিভি ইকুয়াল টু এনআরটি, একটা নন আইডিয়াল গ্যাস বা ভ্যান ডের টাইপের গ্যাস হলে পি প্লাস এন স্কয়ার বাই বি স্কয়ার ইনটু বি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটা একটা জেনারেল ইকুয়েশন অফ স্টেট। কিন্তু সলিড বা লিকুইডের ক্ষেত্রে কোনো জেনারেল ইকুয়েশন অফ স্টেট থাকে না, কারণ সমস্ত লিকুইড একই রকম বিহেভ করছে বা সমস্ত সলিড একই রকম ভাবে বিহেভ করছে সেরকম নয়, সেই জন্য এদের কোনো জেনারেল ইকুয়েশন অফ স্টেট নেই। ডেফিনাইট বয়লিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট অ্যাট এ পার্টিকুলার প্রেসার। তুমি এক্সটার্নাল প্রেসার যদি ফিক্স করে দাও তাহলে একটা পিওর লিকুইড যদি কনসিডার করো তাহলে একটা ডেফিনাইট ফ্রিজিং পয়েন্ট এবং ডেফিনাইট বয়লিং পয়েন্ট। যেমন ধরো জলকেই যদি এক্সাম্পল হিসেবে দেখো তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল জমে গিয়ে বরফ হচ্ছে, দিস ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল
জলীয় বাষ্পে কনভার্টেড হচ্ছে বয়েল করে, সেটা হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট। এবং দেখো জলের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট দুটো স্পেসিফিক ভ্যালু আছে, মাথায় রাখবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট লিকুইডের ক্ষেত্রে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট, এটা আমি আলাদা হেডিং দিয়ে করেছি আর কি, যে এ লিকুইড ইজ ক্যারেক্টারাইজড বাই শর্ট রেঞ্জ অর্ডার অ্যান্ড লং রেঞ্জ ডিসঅর্ডার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট properties of a liquid. A liquid is characterized by a long range order, a short range order and long range disorder. আর শর্ট রেঞ্জ অর্ডার মানে তুমি ধরো একটা ছোট্ট জায়গা যদি কনসিডার করো, সেই ছোট্ট জায়গার মধ্যে মলিকিউলগুলো একটা দারুণভাবে সাজানো থাকবে, কিন্তু সেই অর্ডারটা থ্রু আউট দ্য লিকুইড থাকছে না। আর একটা ছোট্ট জায়গায় সাজানো রইলো, আর একটু দূরে করলে একটা ছোট্ট জায়গায় লিকুইড মলিকিউলগুলো সাজানো রইলো, কিন্তু এই দুটো সাজানো জায়গাতে তুমি অনেক মলিকিউল পাবে যারা র্যান্ডম ক্যাটাগরিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই জন্য এক্ষেত্রে অর্ডারটা ছোট্ট লেন্থ ডাইমেনশনে থাকবে, কিন্তু থ্রু আউট দ্য লিকুইড এই অর্ডারটা মেনটেন থাকবে না। তুমি অন্যদিকে অ্যামারফাস সলিডের ক্ষেত্রে সিমিলার সিচুয়েশন হয়, কিন্তু ক্রিস্টালাইন সলিড যদি তুমি কনসিডার করো, ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে বৈশিষ্ট্য তার ক্ষেত্রে একটা তোমার লং রেঞ্জ অর্ডার আছে, অর্থাৎ একটা রেগুলার জিওমেট্রিক স্ট্রাকচারটা থ্রু আউট দ্য ক্রিস্টাল তারা কিন্তু থাকবে। সেখানে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে একটা লং রেঞ্জ অর্ডার হয়, অ্যামারফাস সলিড এবং লিকুইড তারা ক্যারেক্টারাইজ হবে শর্ট রেঞ্জ অর্ডার এবং লং রেঞ্জ ডিসঅর্ডার। তো দেখো তাহলে এই যে প্রপার্টিগুলো বললাম, হ্যাঁ, এই যে তোমার মানে প্রথমে কিছু জেনারেল প্রপার্টি বললাম, আর তার সঙ্গে স্পেশালি হচ্ছে লিকুইড ইজ ক্যারেক্টারাইজ বাই শর্ট রেঞ্জ অর্ডার অ্যান্ড লং রেঞ্জ ডিসঅর্ডার। ব্যাপারটাকে বললাম। দেখো এই এই যে সাধারণ যে ধর্মগুলো, সাধারণ ধর্ম লিকুইডের ক্ষেত্রে, সেগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বুঝছে? সবাই বুঝেছো তো? এবারে লিকুইডের তিনটে প্রপার্টি আমাদের মূলত পড়তে, একটা যে ভেপার প্রেসার, একটা সারফেস টেনশন, একটা ভিসকোসিটি। হ্যাঁ, আমি এখানে ভিসকোসিটিটা টিক মেরে দিয়েছিলাম ইন দ্য সেন্স যে ভিসকোসিটিটা আগে অনেকেরই পড়া হয়ে থাকে, অনেক সময় ফার্স্ট ইয়ারই আগে ভিসকোসিটি থাকতো। ঠিক আছে, আমরা পড়াবো ভিসকোসিটি এর পরে পড়াবো আর কি। তাহলে লিকুইডের তিনটে প্রপার্টি, ভেপার প্রেসার, সারফেস টেনশন এবং ভিসকোসিটি, এই তিনটে জিনিস নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তার মধ্যে আমাদের এখানে যে আলোচনাটা হবে সেটা পুরোটাই হচ্ছে সারফেস টেনশন থেকে। বাকি প্রপার্টিগুলো আমরা পরে বলবো। আমরা এখানে হেডিং তো সারফেস টেনশন দিয়েছি, সারফেস টেনশন নিয়ে আমরা এখানে কথাবার্তাটা বলবো। আর অন্যান্য যে জিনিসগুলো সেগুলো পর আলোচনা, মানে চারটে কাজের মধ্যে পুরো ব্যাপারটাকে করে ফেলা যাবে। তাহলে আমাদের এই মোটামুটিভাবে সিলেবাসে যে যে জিনিসগুলো থাকে, তাতে সারফেস টেনশন, সারফেস এনার্জি থাকে, সেটা জেনারেল সিচুয়েশন, ইন্টারফেশিয়াল টেনশন বা ইন্টারফেশিয়াল এনার্জি, এক্সেস প্রেসারটাকে নিয়ে আলোচনা করতে হবে, ক্যাপিলারি রাইজ অ্যান্ড সারফেস টেনশন, work of cohesion, work of adhesion, spreading of liquid over other surfaces, vapor pressure over a curved surface, temperature dependence of surface tension, তার সঙ্গে certainly contact angle, determination of surface tension using tachometer। এই টোটাল জিনিসপত্রগুলো আমাদের মূলত আলোচিত হবে আর এবং এখানে সারফেস টেনশন রিলেটেড একটা প্র্যাকটিক্যাল থাকে, এই যে ডিটারমিনেশন অফ সারফেস টেনশন ইউজিং স্টালাগমোমিটার, মানে ডিটারমিনেশন রিলেটিভ সারফেস টেনশন ইউজিং স্টালাগমোমিটার, এটা আমাদের আছে। তাহলে এই পুরো জিনিসগুলোর মধ্যে আজকে আমরা 1 ঘন্টা মতো সময় কিছুটা পোর্শন প্রপার্টি পড়বো, কিছুটা প্রপার্টি পরের দিনের জন্য দেখে দেবো। তাহলে প্রথমে আমি ইন্টারনাল প্রেসার বলে একটা টার্ম ডিফাইন করি। ইন্টারনাল প্রেসারটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে যে মানে এটা তোমার লিকুইড বা সলিড এদের ক্ষেত্রে, নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ইন্টারনাল প্রেসারটা মানে এটা জাস্ট সামারাইজ করো, তাহলে ইন্টারনাল প্রেসারটা যে ডেল ইউ বাই ডেল ভি কনস্ট্যান্টলি ভ্যান ডার গ্যাসের জন্য, এটা এ বাই ভি বার স্কয়ার বা এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে ইন্টারনাল প্রেসার জিনিসটা কি। দেখো এই যে লিকুইড মলিকিউল বা নন আইডিয়াল গ্যাস বা সলিড, এদের মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। তাহলে এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে মানে তাদের মধ্যে একটা কোহেসিভ ফোর্স আছে। সেম কাইন্ড অফ মলিকিউলসের মধ্যে যে ফোর্সটা থাকে বলে কোহেসিভ ফোর্স, যেটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থেকে আসছে। আচ্ছা, এবারে যদি আমি মলিকিউলগুলোকে একটু দূরে সরাতে চাই, অর্থাৎ এক্সপান্ড করতে চাই, নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এক্সপান্ড করা যেতে পারে, লিকুইডের ক্ষেত্রে করা যেতে পারে, সলিডের ক্ষেত্রে করা যেতে পারে। যখন আমি এক্সপানশনটাকে করবো, তখন সেই কোহেসিভ ফোর্সের এগেনস্টে আমাকে কিছুটা ওয়ার্ক করতে হবে। কারণ আমি কোহেসিভ ফোর্স একটা আছে, যারা
একটা মলিকুলকে আরেকটার সঙ্গে আটকে রাখার চেষ্টা করছে। এক্সপান্ড করতে গেলে তাদেরকে আমার শেপ সরাতে হবে। তাদেরকে সরাবো মানে হচ্ছে তোমার বেসিক্যালি তোমাকে একটা ওয়ার্ক করতে হচ্ছে এগেনস্ট দ্য কোহেসিভ ফোর্স। আর এবার এই কোহেসিভ ফোর্স পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া তাকে বলা হচ্ছে ইন্টারনাল প্রেসার। কোহেসিভ ফোর্স পার ইউনিট এরিয়া সেটাই তোমার দেবে ইন্টারনাল প্রেসার। আর এবার কোহেসিভ ফোর্স মেজার করে পার ইউনিট এরিয়া করে কোহেসিভ প্রেসারটাকে বের ইন্টারনাল প্রেসারটাকে বের করা বলে ঝামেলা। সেখানে আর একটা অন্য জিনিসের আশ্রয় নেই। সেটা কিরকম দেখো, যে যদি কোনো একটা গ্যাসকে তুমি আইসোথার্মালি এক্সপান্ড করো তাহলে দেখতে হবে তার ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আইডিয়াল গ্যাস যদি হতো কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতো না, কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। প্রসেসটা ক্ষেত্রে আইসোথার্মাল, তাহলে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হতো না। কিন্তু যখন তোমার নন আইডিয়াল গ্যাস হবে বা লিকুইড হবে তখন আইসোথার্মালি কোনো একটা গ্যাসকে যদি এক্সপান্ড করা হয় তোমাকে একটা ওয়ার্ক করতে হচ্ছে, এবং সেই ওয়ার্কটা করতে হলে ইন্টারনাল যে প্রেসার বা কোহেসিভ প্রেসার যেটা তার এগেনস্টে সেই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সেটাকে তুমি লিখতে পারো del U by del V কনস্ট্যান্ট টু ডিভি। কারণ ইন্টারনাল এনার্জি একটা ফাংশন অফ টেম্পারেচার এবং ভলিউম। তা ডিউটাকে তুমি লিখতে পারো del U by del T কনস্ট্যান্ট ভিজিটি প্লাস del U by del V কনস্ট্যান্ট ডিভি। আইসোথার্মাল প্রসেস যেহেতু del U by del T কনস্ট্যান্ট ভিজিটি এই পার্টটা জিরো হয়ে গেল, তার ডিউটা হয়ে গেল del U by del V কনস্ট্যান্ট ইনটু ডিভি। এটা হচ্ছে একটা গ্যাসকে যখন তুমি এক্সপান্ড করছো তার জন্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর এবার গ্যাসকে যখন এক্সপান্ড করছে তখন কোহেসিভ ফোর্সের এগেনস্টে একটা ডিসপ্লেসমেন্ট করতে হচ্ছে, তার জন্য যে ওয়ার্কটা সেটা পিভি টাইপের ওয়ার্ক, সেটা কত হবে পি ইন্টারনাল ইনটু ডিভি হবে। আমরা এমনি নর্মালি মাইনাস পি এক্সটার্নাল ডিভি লিখি, কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা কোহেসিভ ফোর্স কাজ করছে এখানে তোমাকে যেটা করতে হবে যে তোমার মলিকুল কোহেসিভ ফোর্সের এগেনস্টে তোমাকে যেহেতু ওয়ার্কটা করতে হচ্ছে সেখানে একটা পজিটিভ হবে। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম পজিটিভ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম তো নেগেটিভ হয়। এক্ষেত্রে কিন্তু যেহেতু কোহেসিভ ফোর্সটা আছে তোমাকে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করতে হচ্ছে, এটা একটা পি ইন্টারনাল ডিভি হয়ে যায়। এই দুটো জায়গা থেকে ডিভি ডিভি বাদ দিয়ে দিলে ইন্টারনাল প্রেসার থেকে পাই দিয়ে এক্সপ্রেস করা হয় বা পি ইন্টারনাল আই ইন্টি সার্ভিস দিয়ে এক্সপ্রেস করা হয় del U by del V কনস্ট্যান্ট টি। আর এবারে যদি কোনো একটা গ্যাস ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ওবে করে তাহলে তুমি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের জন্য তুমি পাচ্ছ কি পি সমান nRT বাই ভি মাইনাস এনভি মাইনাস এন স্কয়ার বাই ভি স্কয়ার। এটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট থেকে পেলে সেখান থেকে del P বাই del T এর কনস্ট্যান্ট ভিটাকে বের করা সেটা nR বাই ভি মাইনাস এনভি হচ্ছে। এখান থেকে del P বাই del T এর কনস্ট্যান্ট nR বাই ভি মাইনাস এনভি হচ্ছে। আর এবার থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট কি বলে, del U by del V কনস্ট্যান্ট থিটা হচ্ছে T ইনটু del P বাই del T এর কনস্ট্যান্ট ভি মাইনাস পি। তাহলে এবারে T ইনটু del P বাই del T এর কনস্ট্যান্ট ভি মাইনাস পি যদি করো দেখো এখানে এটা হয়ে যাবে nRT বাই ভি মাইনাস এনভি মাইনাস পি। nRT বাই ভি মাইনাস এনভি মাইনাস পি সেটা হয়ে যাবে n স্কয়ার বাই n স্কয়ার a বাই ভি স্কয়ার, এটা a বাই ভি বার স্কয়ার। তাহলে ইন্টারনাল প্রেসার জিনিসটা কি, এবং যদি তোমার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ওবে করে তাহলে ইন্টারনাল প্রেসার এক্সপ্রেশনটা কি সেটা আমি এখানে বলে দেবো। এবং ইন্টারনাল প্রেসারটা কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে লিকুইড মলিকুলের মধ্যে, সেখানে যেমন নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল প্রেসার একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেমন লিকুইডের ক্ষেত্রে সেটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা আমরা এখানে বুঝে নেব। তাহলে বোঝা গেল ইন্টারনাল প্রেসার জিনিসটা কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, আমি বলেছিলাম লিকুইডের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি হল ভেপার প্রেসার। তো ভেপার প্রেসার সংক্রান্ত দু একটা কথাবার্তা বলা। দেখো ভেপার প্রেসারটা ইউজুয়ালি আলোচনা করা হয় আমরা যখন সলিউশন নিয়ে কথাবার্তা বলবো না, দেখবে কোয়ালিটেটিভ প্রপার্টিজ হ্যানা ত্যানা যখন আলোচনা করবো, রাউলস ল, হ্যাঁ সেখানে ভেপার প্রেসার নিয়ে খুব ডিটেল আলোচনার একটা স্কোপ আছে। হ্যাঁ এইখানে জাস্ট যেহেতু ভেপার প্রেসারটা অনেক সময় লিকুইডের একটা প্রপার্টির মধ্যে পড়ে, সেখানে ভেপার প্রেসার সংক্রান্ত দু একটা ইনফরমেশন জাস্ট একটুখানি বলে নেওয়া। সেটা কি, ধরো একটা ক্লোজ কন্টেনার আছে, একটা লিকুইড বা ক্লোজ কন্টেনার আছে যেটা পার্শিয়ালি কোনো একটা লিকুইড দিয়ে ফিল। এবার এই লিকুইড মলিকুল একটা স্পন্টিনিয়াস টেন্ডেন্সি আছে টু ভেপোরাইট, লিকুইড মলিকুলস গুলো স্পন্টিনিয়াসলি ভেপার ফেজে যাওয়ার চেষ্টা করছে এটা। আচ্ছা এবারে কারণ এই মানে দেখো লিকুইড থেকে ভেপার ফেজে গেলে প্রসেসটা তো এন্ট্রপিক্যালি ফেভারেবল হয়। এই জন্য অর্ডিনারি টেম্পারেচারে যেটা হয় যে লিকুইড থেকে মলিকুল করে ভেপার ফেজে যায়, আর এবার ভেপার ফেজে মলিকুলগুলো এখন জমছে তারা আবার কনডেন্স করে লিকুইড ফেজে আসার চেষ্টা করছে। তাহলে কি হচ্ছে, দুটো প্রসেস চলছে, দুটো অপোজিং প্রসেস চলছে। একটা লিকুইড থেকে মলিকুলগুলো ভেপার ফেজে যাচ্ছে, আর একটা হচ্ছে ভেপার ফেজ থেকে মলিকুলগুলো কনডেন্স করে লিকুইড ফেজে নামছে। এবারে
এই একটা সাফিসিয়েন্ট টাইম যদি তুমি অ্যালাউ করো, একটা সময় আসবে যখন দেখবে যে কোনো একটা গিভেন এক্সটার্নাল টেম্পারেচারে, কোনো একটা গিভেন টেম্পারেচারে তোমার এই লিকুইড থেকে ভেপারে যাওয়ার রেট আর ভেপার থেকে লিকুইডে আসার রেট এই দুটো সমান হয়ে যাবে। যখন সমান হয়ে যাবে তখন একটা ইকুইলিব্রিয়াম চলে আসবে বা সাম্য অবস্থায় চলে আসবে। যখন ইকুইলিব্রিয়াম চলে এলো তখন এই ভেপার ফেজে যে প্রেশারটা আউটসাইড অ্যাবাভ দ্য লিকুইড সেটাকে বলা হবে ভেপার প্রেশার। ঠিক আছে? তাহলে কি হলো দেখো, লিকুইড হ্যাজ এ স্পন্টেনিয়াস টেন্ডেন্সি টু ভেপোরাইজ, মানে an equilibrium is established between liquid phase and vapor phase at a particular temperature. Pressure in the vapor phase is called the vapor pressure. মানে যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেল তখন এই ভেপার ফেজ যে প্রেশারটা সেটাই হয়ে যাচ্ছে ভেপার প্রেশার। আর এবার একটা জিনিস দেখো, এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, সেটা হচ্ছে এই যে এই যে লিকুইড মলিকিউলগুলো ভেপার ফেজে যাচ্ছে, এবারে ভেপোরাইজেশন প্রসেসটা কিন্তু যেহেতু এন্ট্রপিক্যালি ফেভারেবল, অর্থাৎ লিকুইডে তো মলিকিউলগুলো অনেকটা অর্ডার ফর্মে থাকে, ভেপারে মলিকিউলগুলো র্যান্ডম চাওয়াটিক ওয়েতে ঘুরে বেড়ায়। এবার র্যান্ডমনেস বা chaosনেস যত বাড়ে এন্ট্রপি বাড়ে তুমি জানো। আচ্ছা, এবারে এন্ট্রপিক্যালি ফেভারেবল প্রসেস সবসময় আরো ফেভার হয় যদি টেম্পারেচার বাড়ানো হয়। যত আমি টেম্পারেচার বাড়াবো লিকুইড মলিকিউলগুলো তত ভেপার ফেজে চলে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে, আর যত ভেপার ফেজে চলে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে ভেপার প্রেশারটা বাড়বে। টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেশার বাড়ে। এবার টেম্পারেচার বাড়াতে এমন একটা জায়গায় নিয়ে চলে গেলাম যেখানে এই ভেপার প্রেশারটা এক্সটার্নাল প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে সমান হয়ে গেল, তখন হচ্ছে লিকুইডটা বয়েল হয়। তাহলে যখন ভেপার প্রেশার ইকুয়াল টু দ্য এক্সটার্নাল প্রেশার তখন লিকুইডটা বয়েল করবে। এবার একটা পিওর লিকুইড যদি এক্সটার্নাল প্রেশারটা 1 অ্যাটমসফিয়ারে থাকে তখন যে টেম্পারেচারে বয়েল করে সেটা হচ্ছে নর্মাল বয়েলিং পয়েন্ট। ঠিক আছে? তাহলে ভেপার প্রেশার কি তুমি বুঝলে, যে লিকুইড গুলো ভেপার ফেজে যাচ্ছে, ভেপার মলিকিউল গুলো কন্ডেন্স করে লিকুইড ফেজে আসছে, এই দুটো অপোজিট প্রসেস চলছে। সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করলে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা চলে আসবে। যখন সাম্যাবস্থা চলে আসবে তখন পুরো একটা গিভেন টেম্পারেচারে ভেপার ফেজে যে প্রেশারটা সেটা স্যাচুরেটেড ভেপার প্রেশার বা ভেপার প্রেশার বলে। আর ভেপোরাইজেশন প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল করে টেম্পারেচার বাড়ালে লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে চলে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে অর্থাৎ ভেপার প্রেশার বাড়বে। বা টেম্পারেচার বাড়াতে যখন ভেপার প্রেশারটা এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়ে যাবে তখন লিকুইডটা বয়েল করবে। তাহলে ওই যে টেম্পারেচারে ভেপার প্রেশারটা এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, যার জন্য লিকুইডটা বয়েল করছে, এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। আর যদি তোমার একটা পিওর লিকুইড হয় এবং এক্সটার্নাল প্রেশার 1 অ্যাটমসফিয়ার হয় তখন এই বয়েলিং পয়েন্ট হচ্ছে নর্মাল বয়েলিং পয়েন্ট। আচ্ছা, এবারে দেখা যায় যে এক্সটার্নাল প্রেশার চেঞ্জ করলে কিন্তু বয়েলিং পয়েন্টটা পাল্টায়। যদি প্রেশার চেঞ্জ করি, এক্সটার্নাল প্রেশারটা 1 অ্যাটমসফিয়ারে আছে, তখন জল হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিনে বয়েল করবে। যদি এক্সটার্নাল প্রেশার যদি চেঞ্জ করি তাহলে কিন্তু বয়েলিং পয়েন্টটা পাল্টে গেছে। এটা প্রেশার কুকারে তোমরা দেখেইছো, প্রেশার কুকারে প্রেশারটাকে বেশি করে ফেলা হচ্ছে বলে বয়েলিং পয়েন্টটা বেড়ে গেছে। আবার দার্জিলিং যখন তুমি চলে যাচ্ছ এক্সটার্নাল প্রেশারটা কমে গেছে বলে বয়েলিং পয়েন্ট কমে গেছে, সেখানে প্রেশারের উপরে বয়েলিং পয়েন্টের ডিপেন্ডেন্সিটা আছে। এবার প্রেশারের উপরে বয়েলিং পয়েন্ট কেমন করে চেঞ্জ করে তার জন্য যে ইকুয়েশনটা তাকে বলা হয় ক্ল্যাপেরন ইকুয়েশন, সেটা হচ্ছে ডিপি বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা এস বা ট্রানজিশন বা ডেল্টা ভি বা ট্রানজিশন। এই পার্টিকুলার কেসে হচ্ছে এন্ট্রপি অফ ভেপোরাইজেশন বাই মোলার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন বাই মোলার ভলিউম অফ ভেপোরাইজেশন। অর্থাৎ এখন লিকুইড ভেপারে কনভার্টেড হলে এন্ট্রপির যে চেঞ্জটা হয় সেটা দূর করে আসে পরেরটা চেঞ্জ। আর এবার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন তুমি লিখতে পারো এনথালপি অফ ভেপোরাইজেশন ডিভাইডেড বাই বয়েলিং পয়েন্ট। মানে আমি এটা জেনারেল ইকুয়েশনটা ট্রানজিশন দিয়ে লিখেছি, কারণ এটা বয়েলিং এর জন্য, ফ্রিজিং এর জন্য, সাবলিমেশনের জন্য সবসময় এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হতে পারে। আমাদের কনটেক্সটে শুধুমাত্র আমরা আলোচনা করছি হচ্ছে ভেপোরাইজেশন প্রসেসটা। সেই জন্য ডিপি বাই ডিটি হওয়া উচিত হচ্ছে ডেল্টা এস বার ভেপোরাইজেশন বাই ডেল্টা ভি বার ভেপোরাইজেশন। আবার এন্ট্রপি অফ ভেপোরাইজেশন হচ্ছে এনথালপি অফ ভেপোরাইজেশন ডিভাইডেড বাই ট্রানজিশন টেম্পারেচার, এক্ষেত্রে তোমার বয়েলিং পয়েন্ট। তাহলে যেটা হয়ে যাচ্ছে এই যে ডেল্টা এইচ বার ট্রানজিশনটা হচ্ছে বেসিক্যালি মোলার লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। তাহলে সেটা আমি এল দিয়ে এক্সপ্রেস করেছি, মোলার লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন বাই বয়েলিং পয়েন্ট ইনটু তোমার মোলার ভলিউম অফ ভেপোরাইজেশন। বা ট্রানজিশনটা তুমি ভেপোরাইজেশন এরকম করে মনে রাখবে। তাহলে এই যে ইকুয়েশনটা হলো, এই ইকুয়েশনটা তোমার সব সময় সত্যি। মানে তুমি ধরো সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, সলিড ভেপার ইকুইলিব্রিয়াম সবার ক্ষেত্রেই সত্যি। কিন্তু একটা স্পেশাল কেসে যদি তুমি একটা কনডেন্সেড ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম দেখো, অর্থাৎ সলিড ভেপার বা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম দেখো, তখন এই ডেল্টা ভি বার ট্রানজিশন যেটা সেটা কি হবে, ভি বার ফর দ্য ভেপার মাইনাস ভি বার ফর দ্য লিকুইড। এবারে লিকুইডের মোলার ভলিউমটা ভেপারের মোলার ভলিউম থেকে অনেক অনেক কম হয়।
সেই জন্য তুমি এইটাকে অ্যাপ্রক্সিমেটলি মোলার ভলিউম ফর দ্য ভেপার লিখতে পারো। আর যদি অ্যাজিউম করে নাও যে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, তখন মোলার ভলিউম ফর দ্য ভেপারটা হচ্ছে RT বাই পি। এবার এখানে ডেল্টা টি বা ট্রানজিশনের জায়গায় তুমি RT বাই পি বসাও, তার নিচে RT রয়ে গেল, এটা RT স্কোয়ার হয়ে যাবে। আর এই পিটাকে যেখানে ভাগ করে দাও, ডিপি বাই পি হয়ে যাবে, অর্থাৎ ডিএলএন পি বাই ডিপি, এটা হচ্ছে ডেল্টা এইচ বা ট্রানজিশন বাই RT স্কোয়ার হয়ে যাবে। এই যে ইকুয়েশনটা এলো, এই ইকুয়েশনটাকে বলা হয় ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা কখন ভ্যালিড? না, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা যখন কনডেন্সড ভার্সেস ভেপার ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সলিড থেকে ভেপার বা লিকুইড থেকে ভেপার যাচ্ছে, তখন তোমার ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা ভ্যালিড। তাহলে ক্ল্যাপেরন ইকুয়েশনটা সবসময় ভ্যালিড, সেটা সলিড লিকুইড বা লিকুইড ভেপার বা সলিড ভেপার যে ইকুইলিব্রিয়ামই হোক না কেন। কিন্তু ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা সেটা কিন্তু ওই সলিড ভেপার বা লিকুইড ভেপার এদের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল, অর্থাৎ একটা ফেজ হতে কনডেন্স হয়ে আরেকটা ফেজ হতে ভেপার ফেজ, যাতে করে তুমি এই ট্রানজিশন ভলিউমটা যখন তুমি ক্যালকুলেট করবে, ভিবার ভেপার মাইনাস ভিবার এনি কনডেন্স ফেজ, এই কনডেন্স ফেজের ভলিউমটা নেগলিজিবলি স্মল বলে তুমি এটাকে বাদ দিয়ে দিতে পারবে। বাদ দিয়ে দিয়ে মোলার ভলিউমের যে চেঞ্জটা, সেটা বেসিক্যালি সরি চেঞ্জ ইন মোলার ভলিউমটা, সেটা মোলার ভলিউম অফ দ্য ভেপারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবারে আমি অ্যাডিশনালি ধরে নিচ্ছি যে যদি গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে, তাহলে ভিভারটা হচ্ছে RT বাই পি, সেটা আমি বসিয়ে দিলাম ক্ল্যাপেরন ইকুয়েশনে, ওর ডিএলএন পি বাই ডিটি, সেটা ডেল্টা এইচ বাই RT স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। তো ক্ল্যাপেরন ইকুয়েশন, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা বুঝলে, মানে ভেপার প্রেশারটা কি, সেখান থেকে এবারে ভেপার প্রেশারের সঙ্গে বয়লিং পয়েন্টের সম্পর্ক যেটা, বা ভেপার প্রেশারের সঙ্গে ট্রানজিশন টেম্পারেচার সম্পর্ক যেটা, এটা ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে বা ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে পাবে। এবং কখন কোন ইকুয়েশন তুমি ব্যবহার করবে সেটা নিয়ে আমি দু একটা কথাবার্তা বলি। দেখো এই জায়গাটা কারো অসুবিধা আছে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? মানে এমনি ভেপার প্রেশার এবং এই ক্ল্যাপেরন ইকুয়েশন, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন, এগুলো অন্যত্র, মানে লিকুইড স্টেটের বাইরে। থার্মোডাইনামিক্সের মধ্যে কিন্তু করার স্কোপ আছে আমাদের। আমাদের যখন ফেজ ট্রানজিশন নিয়ে কথাবার্তা হবে, রাউস নিয়ে কথাবার্তা বলা হবে, যখন তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলা হবে, সেখানে কিন্তু এই ভেপার প্রেশার, ক্ল্যাপেরন ইকুয়েশন, ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন সব আছে, সেখানে আমরা আবার আলোচনা করব। কিন্তু আমি কমপ্লিটনেসের জন্য, যেহেতু লিকুইডটা যে তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টি, একটা হচ্ছে সারফেস টেন্সার, একটা ভিসকোসিটি, কিন্তু তার সঙ্গে আরেকটা অ্যাডিশনাল প্রপার্টি আছে, এটা ভেপার প্রেশার। মানে সেই ভেপার প্রেশারটা নিয়ে আমি একটু কথাবার্তা একটু বলে নিলাম। এছাড়া আমাদের সারফেস টেনশনের কনটেক্সটে ভেপার প্রেশার ওভার কার্ভ সারফেস, যদি সারফেসটা ফ্ল্যাট না হয়, কার্ভ হয়, তাহলে ভেপার প্রেশারে কি চেঞ্জ হবে, সেরকম কিছু কথাবার্তা আমাদের আবার আছে। হ্যাঁ, মানে সেটা আমাদের সিলেবাসে আছে, সেখান থেকে কেলভিন ইকুয়েশন হয়। সেই জন্য ভেপার প্রেশার সম্বন্ধে একটু ধারণা হয়ে থাকলে পরে যখন কেলভিন ইকুয়েশনটা ডিরাইভ করবো, ভেপার প্রেশার ওভার কার্ভ সারফেস, তার এক্সপ্রেশন বের করবো, সেটা তোমার বুঝতে সুবিধা হবে। আর এবারে চলে এসো টিপিক্যাল সারফেস টেনশন বা সারফেস এনার্জি। দেখো কি বলা হচ্ছে, সারফেস টেনশন is a property of a liquid due to which it behaves like a stretched membrane and tends to contract to the smallest possible area. তাহলে সারফেস টেনশন তুমি যদি কোয়ালিটেটিভ বলে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যার জন্য কোনো একটা লিকুইড তার স্মলেস্ট পসিবল এরিয়াতে থাকতে চায়, বা যে কারণে কোনো একটা লিকুইডের সারফেসটা একটা স্ট্রেচ মেমব্রেনের মতো কাজ করে। আর সারফেস টেনশন ইজ গিভেন বাই দ্য ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ গামা ইকুয়াল টু F/L। মানে এই যে তোমার বেসিক্যালি এইরকম করে ভাবো যে একটা লিকুইড সারফেস যখন আছে, এই সারফেসের মলিকিউলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে রেখেছে বলে সে একটা জুড়ে আছে আর কি। এবার সেখানে তুমি একটা পেনিট্রেশন তৈরি করতে চাও, অর্থাৎ এল লেন্থ যদি তুমি কাটতে চাও, তাহলে তোমাকে কি করতে হচ্ছে, একটা ফোর্স দিতে হচ্ছে, বা যতখানি লেন্থ বা ততখানি পেনিট্রেশন তুমি তৈরি করলে, হ্যাঁ, তার করসপন্ডিং এই কোহেসিভ ফোর্সটা এখানে থাকছে না বলে, হ্যাঁ, মানে বেসিক্যালি কিছুটা ফোর্সের লস হচ্ছে, তুমি যদি সেইভাবে দেখো আর কি। হ্যাঁ, তারা তার আগের জায়গা আবার ফিরিয়ে আনার জন্য একটা ফোর্স ধরে সে অ্যাপ্লাই করতে হয়। তো সেই ফোর্স পার ইউনিট লেন্থ, তাকে তুমি সারফেস টেনশন গামা বলছো। আর এসআই ইউনিট অফ সারফেস টেনশন হচ্ছে নিউটন মিটার ইনভার্স, সিজিএস ইউনিটটা হচ্ছে ডাইন সেন্টিমিটার ইনভার্স, আর ডাইমেনশন যদি ধরো বা ডাইমেনশনাল ফর্মুলা যদি বলো m⁻²। আর এবারে এই সারফেস টেনশনটা বুঝতে অনেক সময় না কোয়ালিটেটিভলি বুঝতে একটু অসুবিধা হয়।
সারফেস এনার্জি তার তুলনায় অনেক বেটার ওয়েতে বুঝতে পারা যায়। ব্যাপারটা আমি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে পরের পেজে আমি বলছি যে সারফেস এনার্জিটা হচ্ছে দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া বাই ইউনিটি ইজ কল্ড দ্য সারফেস এনার্জি। সারফেস টেনশন এবং সারফেস এনার্জি তারা বেসিক্যালি একই কোয়ান্টিটি হয়। দেখো, দ্য রিলেশন বিটুইন সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি ইজ গিভেন অ্যাজ, এই যে এনার্জি ডিফারেন্স বা ওয়ার্ক যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি গামা ইন্টু ডেল্টা এ। হ্যাঁ, তাহলে মানে তুমি ধরো এই গামাটা হচ্ছে বেসিক্যালি সারফেস এনার্জি, সেটা হচ্ছে ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য কতখানি ওয়ার্ক দিতে হবে। এবারে সারফেস এরিয়া যদি ডেল্টা এ অ্যামাউন্টের তৈরি, টোটাল ওয়ার্ক কতটা দিতে হবে, গামা ইন্টু ডেল্টা এ, বা ডেল্টা ইজ দ্য টোটাল এরিয়া অফ দ্য নিউ সারফেস ক্রিয়েটেড। Dimension of surface energy and surface tension is same, that is mg to the power -2. Surface tension and surface energy are essentially the same. যেটাই সারফেস টেনশন সেটাই বেসিক্যালি তোমার সারফেস এনার্জি, তো একই। আর এবার সারফেস এনার্জিটা বোঝা অনেক সহজ, কারণ তার মলিকুলার ইন্টারপ্রিটেশনটা দেখলে তুমি বুঝতে পারবে। ধরো ওর একটা লিকুইড তুমি কনসিডার করছো, ওর একটা মলিকুল কনসিডার করলে এ, যেটা হচ্ছে এই লিকুইডের ভেতরে আছে ডিপ ইনসাইড। তাহলে এইখানে যে মলিকুলটা আছে সে অন্যান্য লিকুইড মলিকুলগুলো দিয়ে সমস্ত দিকে ইকুয়ালি অ্যাট্রাক্টেড হচ্ছে। দেখো মানে এই যে বাল্ব ভেতরে যে মলিকুলটা আছে দেখো সমস্ত দিকে সে ইকুয়ালি অ্যাট্রাক্টেড হচ্ছে। ইকুয়ালি অ্যাট্রাক্টেড হচ্ছে মানে মানে এদিকে মলিকুলগুলো যতটা ফোর্সে অ্যাট্রাক্টেড হবে, এদিকে ততটা, উপরে ততটা, নিচে ততটা, সেই জন্য এ কোনো নেট ফোর্স ফিল করছে না। আর উল্টো দিকে সারফেসের একটা মলিকুল কনসিডার করে যেটা হচ্ছে বি। সারফেসের মলিকুলগুলো নিচে যেহেতু প্রচুর লিকুইড মলিকুল আছে তারা তাকে নিচের দিকে টানছে। ক্লোজ কন্টেনার হলে উপরে হয়তো কিছু ভেপার মলিকুল থাকতো, তাকে উপরে টানতো, কিন্তু ভেপারে মলিকুলের সংখ্যা কিন্তু অনেক কম, লিকুইডে মলিকুলের সংখ্যা হচ্ছে বেশি। তার মানে সে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্সই ফিল করবে। আচ্ছা, নেট যখন ডাউনওয়ার্ড ফোর্সটা ফিল করছে, হ্যাঁ, তার মানে কি তারা একটা স্টেট মেমব্রেনের মতো হলো। এবারে বাল্ব থেকে একটা মলিকুলকে যদি সারফেসে তুমি নিয়ে যেতে চাও, তোমাকে কিন্তু একটা ওই এদিকে যে একটা অ্যাট্রাক্ট করবে তার এগেনস্টে কিছু ওয়ার্ক করে তোমাকে নিয়ে যেতে হবে। এবার একটা একটা করে মলিকুল তুমি সারফেসে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি সারফেস এরিয়াটাকে তৈরি করো। এবারে এইভাবে ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য তোমাকে নেট যতখানি ওয়ার্ক দিতে হলো, এটা হচ্ছে সারফেস টেনশন। তার মানে যদি ডেল্টা এ হচ্ছে কতখানি এরিয়া তৈরি করেছে সেটা হয়, তার জন্য টোটাল ওয়ার্ক যদি ডব্লিউ করতে হয়, ডব্লিউ বাই ডেল্টা সেটা আমার সঙ্গে সমান, সেটা এখানে লেখা হয়েছে। এ মলিকুল in the bulk is attracted uniformly in all directions and hence experience no unbalanced force. Or a molecule on the surface is more strongly attracted towards the liquid than towards the vapor, and it experiences a net downward force. If you want to bring some molecules on the surface from the bulk, we have to do some work on the system. Our work required to create unit surface area is called the surface energy, gamma equal to W by delta A. এটা হচ্ছে মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন। তো মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে সারফেস টেনশনটাকে কিন্তু অনেক ইজিলি বুঝতে পারা যাচ্ছে। যেটাই সারফেস এনার্জি সেটাই কিন্তু সারফেস টেনশন। তো সারফেস এনার্জি বা সারফেস টেনশন মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাচ্ছে অনেক সহজ। আচ্ছা, তারপরে দেখো যেটা বলেছিলাম যে তোমার সারফেস টেনশনের একটা প্রপার্টি যার জন্য কোনো একটা লিকুইড স্মলেস্ট পসিবল এরিয়াতে থাকতে চায়, ঠিক আছে? সেই জন্য লিকুইড ড্রপগুলো স্ফেরিক্যাল হয়। For a given volume, area of a sphere is the minimum. Surface tension is a property for which a liquid always tries to maintain the smallest possible area. Hence, a liquid drop is spherical in shape. যদি তোমার অন্যান্য ফোর্স কিছু না থাকে, ধরো গ্র্যাভিটি বা ইত্যাদি না থাকে, তাহলে এক্স্যাক্টলি স্ফেরিক্যাল হবে। আর গ্র্যাভিটির জন্য হয়তো নিচের দিকে কিছু ঝুলে থাকতে পারে, এটা। আর তার উপরে বেশ করে একটা প্রবলেম বলছে, find the change in surface energy when two identical mercalli droplets of diameter 1.5 millimeter march isothermally to form one drop. দুটো মার্কারি ড্রপলেট যখন জুড়ে গিয়ে একটা ড্রপ তৈরি করছে তখন অ্যাকচুয়ালি এরিয়াটা তোমার কমে যায়। ধরো নতুন রেডিয়াসটা, নতুন যে ড্রপটা তৈরি হলো তার রেডিয়াস যদি আর আমি বলি, তাহলে 4/3πr2 বলি, তাহলে 4/3πr2 কিউব হবে 2 × 4/3πr1 কিউব, যেখানে r1টা হচ্ছে ইনিশিয়ালি যে ভলিউমটা ছিল, ইনিশিয়ালি যে রেডিয়াসটা ছিল, r2 হচ্ছে ফাইনাল যে রেডিয়াসটা হলো। তাহলে এখান থেকে তুমি করে ফেলতে পারছো, দেখো 4/3π যদি বাদ দিয়ে দাও তাহলে r2 হয়ে যাবে 2^1 × r1। তাহলে r1টা কিন্তু 1.5 মিলিমিটার বলে দিয়েছে, তাহলে 2^1/3 এটা ডায়ামিটার বলে দিয়েছে মনে হয়,
1.5 মিলিমিটার যে ডায়ামিটার বলে দিয়েছে, ডায়ামিটার কিন্তু 1.5 মিলিমিটার হয়, তাহলে রেডিয়াসটা হচ্ছে 1.5 মিলিমিটার বাই 2, তাহলে এটাকে করলে বেরোচ্ছে 0.0945 সেন্টিমিটার, একদম সেন্টিমিটারে করে দিই। চেঞ্জ ইন সারফেস এনার্জি কি হবে? চেঞ্জ ইন সারফেস এনার্জি হচ্ছে সারফেস টেনশন ইনটু কতখানি এরিয়ার চেঞ্জটা হলো। তো দেখো এখন এরিয়া হচ্ছে 4πr2 স্কোয়ার, আগে এরিয়া ছিল কত? 2 ইন্টু 4πr1 স্কোয়ার, ঠিক আছে? তাছাড়া আমি বসিয়ে দিলাম r2 জায়গায় 0.0945 সেন্টিমিটার বসিয়ে দিলাম। r1টা যেহেতু এই 1.5 মিলিমিটার অর্ধেক 0.75 মিলিমিটার ছিল, তাহলে সেন্টিমিটারের কথা আর একটা জিরো এখানে এসে গেল, 0.075 সেন্টিমিটার স্কোয়ার হোক করলে তোমার উত্তরটা বেড়েছে -14.28 আর বেড়েছে, সিজিএসে করা হয়েছে বলে -14.28 আর হচ্ছে। তাহলে দেখো যখন সারফেস এরিয়াটা কমে যাবে তখন ওয়ার্কটা নেগেটিভ লিখতে হবে, যখন সারফেস এরিয়াটা বেড়ে যাবে তখন জিনিসটা তোমার পজিটিভ লিখতে হবে। তাহলে দুটো মার্কারি ড্রপলেট তারা জুড়ে গিয়ে যখন একটা ড্রপ তৈরি করছে তখন ভলিউমটা বা এরিয়া কমে যাচ্ছে, এরিয়া কমে যাচ্ছে বলে ওয়ার্কটা তোমার বেসিক্যালি নেগেটিভ হিসেবে আসে। তারপর আরেকটা প্রবলেম বলছি, ধরো বলছে এ ড্রপ অফ ওয়াটার 1 মিলিমিটার ইন ডায়ামিটার ইজ ব্রোকেন আপ ইনটু এ মিলিয়ন অফ ড্রপলেটস, মানে একটা ড্রপ ভেঙে গিয়ে 10⁶ ছোট ছোট ড্রপলেটস তৈরি করেছে, অল অফ দ্য সেম সাইজ, ক্যালকুলেট দ্য ওয়ার্ক এক্সপেন্ডেড ইন দ্য প্রসেস। এখানে সারফেস টেনশন অফ ওয়াটার তোমার বলে দেওয়া আছে। আর এখানে তোমার সারফেস টেনশনটা মানে এখানে সারফেস টেনশনটা এই যে বলে দেওয়া আছে 499 সেন্টিমিটার -1 বলে দেওয়া আছে না, সেটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে। এখানে জল আছে বলে জলের সারফেস টেনশন তোমার বলে দিয়েছে। তাহলে আবার দেখো একই রকম করে যে নতুন যে ড্রপলেট গুলো তৈরি হচ্ছে তার যদি রেডিয়াসটা r2 হয় তাহলে এক একটা ড্রপলেটের ভলিউম 4/3πr2 তার কিউব। এবারে ইনিশিয়ালি যে বড় ড্রপটা ছিল 1 মিলিমিটার যা রেডিয়াস, তার ভলিউমটা 4/3πr1 কিউব। এবারে কথাটা হচ্ছে যে আগে ভলিউম পরে ভলিউম সমান হতে হবে, 4/3πr2 কিউব ইন্টু ড্রপলেট তৈরি হচ্ছে 10⁻6টা, এইটা এর সঙ্গে সমান, সেখান থেকে r2টাকে বের করে ফেললাম, 10⁻2 ইন্টু r1, সেখান থেকে 0.0005 সেন্টিমিটার হচ্ছে তোমার নতুন রেডিয়াস। তাহলে এবার ওয়ার্ক এক্সপান্ডেড যখন তুমি ক্যালকুলেট করবে তাহলে দেখো গামা ইন্টু কতখানি এরিয়া চেঞ্জ হয়েছে, এরিয়া চেঞ্জ হচ্ছে 4πr2 স্কোয়ার ইন্টু 10⁻6 -4πr1 স্কোয়ার। এখানে r1 r2 তাদের ভ্যালু সব বসিয়ে দিয়েছে, বসিয়ে দেওয়ার পর উত্তরটা বেরোচ্ছে, একটা হিউজ উত্তর বেরোচ্ছে। সেটা হিউজ নয়, মানে এখানে আর কে হলে বেশ বেশি উত্তর পেয়েছে 2.3.8191 আর, সেটাকে তুমি যদি চাও এটাকে জুলে কনভার্ট করতে পারো, 2.23895 10⁻⁵ জুল। উত্তরটা সিজিএসে করলে আর কে বেরোচ্ছে, তুমি চাইলে সেটা জুলেতে কনভার্ট করে ফেলতে পারো। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো ওয়ার্কটা পজিটিভ বেরিয়েছে, তাহলে একটা ড্রপ ভেঙে গিয়ে যখন অনেক ড্রপলেট তৈরি করছে তখন তো এরিয়া অফ ক্রস সেকশনটা অ্যাকচুয়ালি বেড়ে যায়, এরিয়াটা বেড়ে গেলে তার মতো করে তোমার ওয়ার্কটা পজিটিভ। চলো নেক্সট আমরা আসছি ইন্টারফেসিয়াল টেনশন অ্যান্ড ইন্টারফেসিয়াল এনার্জি। তাহলে সারফেস টেনশন ও সারফেস এনার্জি বলেছি, সেখানে সবসময় লিকুইড আর ভেপার সারফেস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। দেখো লিকুইড এবং ভেপার সেটাও তো একটা ইন্টারফেস, মানে দুটো ইমিসিবল লিকুইড যদি তুমি নাও, ধরো কার্বন টেট্রাক্লোরাইড নিচ্ছ, জল নিচ্ছ, তাদের একটা সারফেস থাকবে, আবার লিকুইড নিয়েছো ভেপার নিচ্ছ, সেখানে একটা সারফেস আছে। তাহলে আমরা নর্মালি সারফেস টেনশন বলতে লিকুইডের সঙ্গে ভেপারের যে ইন্টারফেসিয়াল টেনশন সেটাকে বুঝি, বা যে ইন্টারফেসিয়াল এনার্জি সেটাকে সারফেস এনার্জি হিসেবে বুঝি। কিন্তু জেনারেলি দুটো ইমিসিবল লিকুইড থাকবে, তাদের মধ্যে একটা ইন্টারফেস থাকবে, তার মতো একটা ইন্টারফেসিয়াল টেনশন বা ইন্টারফেসিয়াল এনার্জি থাকবে। The boundary between two phases is called the interface. Surface usually implies the interface between liquid and vapor. An interface may arise between solid and liquid হতে পারে, solid and vapor হতে পারে, liquid and vapor হতে পারে, হ্যাঁ, এছাড়া টু ইমিসিবল লিকুইডস হতে পারে। আর লিকুইড অ্যান্ড ভেপার এই পার্টটাই শুধুমাত্র আমরা আলোচনা করেছি, কিন্তু সলিডের সঙ্গে লিকুইড, সলিডের সঙ্গে ভেপার বা দুটো ইমিসিবল লিকুইড, তাদের মধ্যে কিন্তু একটা একই রকম ভাবে একটা ইন্টারফেসিয়াল টেনশন, ইন্টারফেসিয়াল এনার্জি থাকতে পারে। Consequently, we may get interfacial tension, interfacial energy. Work that has to be done on the system to create unit interfacial area between the phases alpha and beta is called the interfacial energy. Surface energy এখানে exact interfacial energy. This is equal to interfacial tension between alpha and beta.
ইন্টারফেসিয়াল এনার্জি এবং ইন্টারফেসিয়াল টেনশন তাদের জানো তোমার ইউনিট ডাইমেনশন তো সমান করে একই ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আর এটাকে আমি রিপ্রেজেন্ট করবো গামা আলফা বিটা। তাহলে দুটো ইনভিজিবল সেল যদি আলফা আর বিটা হয় তাদের মধ্যে যে ইন্টারফেসিয়াল টেনশন এটা গামা আলফা বিটা। তাহলে এবারে আলফাটা তখন লিকুইড আর বিটা যখন ভেপার হয়ে গেল, গামা যখন লিকুইড ভেপার হয়ে গেল, সেটাই আবার টু সেলস সারফেস টেনশন সারফেস এনার্জি। কিন্তু ইন্টারফেসিয়াল টেনশন ইন্টারফেসিয়াল এনার্জিটা জেনারেলটা, এটা স্পেশাল কেসে ওটা সারফেস টেনশন বা সারফেস এনার্জি হচ্ছে যখন আমি লিকুইড ভেপার ইন্টারফেসিয়াল টেনশন বা ইন্টারফেসিয়াল এনার্জি নিয়ে পার্থক্য করছি। এবারে চলে এসো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। আচ্ছা, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হচ্ছে যে ধরো তুমি এই দুটো এক্সাম্পল দেখো তুমি বুঝতে পারবে যে ধরো কোন একটা কাঁচের একটা তুমি নিয়েছো, কাঁচের একটা প্লেট বা কিছু একটা নিয়েছো, তার উপরে যদি জল ফেলা হয়, এক ড্রপ জল, জলটা এইরকম থাকে, আর ওর উপরে যদি তুমি একটা মার্কারি ফেলো তখন সেরকম গোল হয়ে যাওয়ার চেষ্টা করো। এই একই সিচুয়েশন তুমি দেখবে যদি কোন একটা বুলেটের মধ্যে তুমি জল রাখো, কাঁচের তৈরি বুলেট, সেখানে জল রাখো, দেখবে এই এই আপার সারফেসটা এরকম দেখতে, এটা যে কনকেভ আপওয়ার্ড, আর এটা বলে কনকেভ আপওয়ার্ড। আর যদি মার্কারি থাকে কোথাও কোন একটা, এটা ভালো করে দেখবে যদি একটা এরকম ট্রান্সপারেন্ট গ্লাস টিউব টাইপের আছে, সেখানে কিন্তু মার্কারি রাখা হয়। থার্মোমিটার যদি পরিষ্কার থার্মোমিটার হয় সেখানে তুমি দেখতে পেতে পারো, এছাড়া ল্যাবরেটরিতে যদি মার্কারি রাখা থাকে তুমি সেখানে দেখতে পেতে পারো। সেটা হচ্ছে যে তোমার ওই কনকেভ আপওয়ার্ড হয়, সরি কনভেক্স আপওয়ার্ড, তারপরে এরকম দেখতে। এবারে কথাটা হচ্ছে যে যেরকমই হোক না কেন, ধরো যখন আমি কাঁচ আছে সেখানে জল রেখেছি, যদি লিকুইড সারফেসে এরকম দেখতে হয়, তাহলে যে পয়েন্টে তারা কানেক্টেড সেখানে একটা ট্যানজেন্ট টানো, ট্যানজেন্ট টানলে এই সলিড সারফেস এবং এই যে পয়েন্টে তারা টাচ করে সেখানে একটা ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্ট এবং এদের মধ্যে অ্যাঙ্গেলটা ইনসাইড দ্য লিকুইড তাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এই পার্টিকুলার ক্ষেত্রে ট্যানজেন্ট টানলে এরকম হবে, ইনসাইড দ্য লিকুইড যে অ্যাঙ্গেলটা সেরকম। তবে এই পার্টিকুলার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, এটা মোর দ্যান 90 ডিগ্রি। এটা এইরকম ভাবে তুমি দেখতে পাবে, কন্ট্যাক্টে তুমি একটা ট্যানজেন্ট টানো, ওই ইনসাইড দ্য লিকুইড অ্যাঙ্গেলটা তাহলে একই ট্যানজেন্ট, আর এখানে দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে মোর দ্যান 90 ডিগ্রি, অবস্টিউস অ্যাঙ্গেল হচ্ছে। The contact angle, যেটা কথা হচ্ছে if a liquid rests on a solid and comes to equilibrium, then the angle between the solid and the tangent to the liquid surface measured within the liquid is called angle of contact between the liquid and the solid. তো তোমাকে যে পয়েন্টে কন্ট্যাক্ট হচ্ছে এটাকে ট্যানজেন্ট টানতে হবে, ট্যানজেন্ট টেনে ইনসাইড দ্য লিকুইড যে অ্যাঙ্গেল সেটাকে কন্ট্যাক্ট। আর এবারে সেই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থেকে তুমি এই যে মানে কোন একটা সারফেসকে, সলিড সারফেসকে কোন একটা লিকুইড ভেজাবে কি ভেজাবে না তুমি ঠিক করতে পারো। যদি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে ভেজাবে, অর্থাৎ জল সে কাঁচের মধ্যে ছড়িয়ে পড়ার চেষ্টা করবে, কিন্তু পারো সে কাঁচের উপরে ফেললে সে কিন্তু নিজের মধ্যে গুটিয়ে ফেলার চেষ্টা করবে, একটা স্ফেরিক্যাল ওরকম ডবলেট তৈরি করে ফেলবে। তার মানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি হলে ওর একটা লিকুইড সলিড সারফেসে সে বেসিক্যালি স্প্রেড করবে বা সলিড সারফেসে ভেজাবে। আর যদি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা মোর দ্যান 90 ডিগ্রি হয়, একটা অবস্টিউস কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হয়, তখন কিন্তু ওই লিকুইডটা ওই সলিড সারফেসটাকে সে কিন্তু ভেজাবে না বা ওয়েটিংটা হবে না। আচ্ছা, সেটা কিভাবে এস্টাবলিশ করছি দেখো, ধরো এই একটা টিপিক্যাল সিচুয়েশন ইকুইলিব্রিয়ামে দেখছি, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টে কি কি ফোর্স কাজ করছে দেখো। আচ্ছা, এর বাঁদিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে সলিডের সঙ্গে গ্যাসের একটা সারফেস টেনশন কাজ করছে, গামা এসজি। আচ্ছা, এই পয়েন্টের ডান দিকে কি ফোর্স কাজ করছে দেখো, এখানে হচ্ছে লিকুইড এবং সলিড, তাদের মধ্যে একটা ইন্টারফেসিয়াল টেনশন কাজ করছে, গামা এসএল। আর এই পয়েন্টে যদি ট্যানজেন্ট টানো তাহলে ট্যানজেন্ট বরাবর কে কাজ করছে, লিকুইড এবং গ্যাস, হ্যাঁ, তাদের যে করসপন্ডিং সারফেস ইন্টারফেসিয়াল টেনশন যেটা, সেটা বেসিক্যালি সারফেস টেনশন, সেটা গামা এলজি। আর এবারে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ফোর্স ব্যালেন্সটা কেমন হচ্ছে দেখো, এই পার্টিকুলার পয়েন্টে ইকুইলিব্রিয়ামে, এই পার্টিকুলার পয়েন্টে বাঁদিকে ফোর্স হচ্ছে গামা এসজি, ডান দিকে ফোর্স হচ্ছে গামা এসএল প্লাস গামা এলজি তার কস থিটা কম্পোনেন্ট। এখানে কস থিটা সমান লিখে ফেললে গামা এসজি মানে গামা এসএল বাই গামা এলজি। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে তোমার ইয়াং ইকুয়েশন। আর এবারে খেয়াল করে দেখো, এখান থেকে পরিস্থিতি বুঝতে পারবে যে যদি এমন হয়
হ্যাঁ, যে গামা এসজিটা ইজ গ্রেটার দেন গামা এসএল, গামা এসজিটা ইজ গ্রেটার দেন গামা এসএল, তখন কি হবে? এই পয়েন্টের দিকে সরে যেতে চাইবে, এই পয়েন্টের দিকে সরে যেতে চাইলে কি হবে? এই লিকুইডটা এদিকে স্প্রেড করে যাওয়ার চেষ্টা করবে, অথবা সে ওয়েট করবে। তাহলে তারা নিউমারেটরটা যখন পজিটিভ, তখন cos থিটা পজিটিভ মানে থিটাটা লেস দেন 90 ডিগ্রি, তখন তারা স্প্রেড করে যাচ্ছে। আর উল্টো দিকে যদি গামা এসএলটা গ্রেটার দেন গামা এসজি হয়, তাহলে কি হচ্ছে? উপরের ফোর্সটা নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ এইটা এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে। এদিকে যখন সরে যাওয়ার চেষ্টা করবে, তারা স্প্রেড করছে না বা ওয়েট করছে না, তারা একটা গ্লোবিল তৈরি করে ফেলবে বা ড্রপ তৈরি করে ফেলার চেষ্টা করবে। এবং যখন গামা এসএলটা গ্রেটার দেন গামা এসজি হয়ে যাচ্ছে, তখন cos থিটা নেগেটিভ, cos থিটা যদি নেগেটিভ হয়, থিটাটা হচ্ছে মোর দ্যান 90 ডিগ্রি হবে। তাহলে এই যে ইকুয়েশনটা পেলে, সেই ইকুয়েশনটা অনেকে বলে ইয়াং ইকুয়েশন বলা হয়। ঠিক আছে, ইয়াং ইকুয়েশন। তাহলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল মানে পার্টিকুলারলি যখন একটা সলিড আর একটা লিকুইড, তাদের মধ্যে যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আছে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটাকে বুঝলাম। আর কি কন্ডিশনে লিকুইডটা সলিড সারফেসকে উপরে স্প্রেড করবে, বা কি কন্ডিশনে লিকুইডটা সলিডটাকে ওয়েট করবে, ভেজাবে, সেটা আমি এখানে দেখতে পেয়ে গেছি। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি হলে তোমার সেটা ওয়েট করবে, আর যদি মোর দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু ওয়েট করবে না, তারা একটা ড্রপ তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে, তো বোঝা গেল কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এই পার্টিকুলার কনটেক্সটে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এবং সেক্ষেত্রে কন্ডিশন অফ ওয়েটিং। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখ এখানে ওইটাই ভালো করে লেখা হয়েছে যে কথাগুলো, মানে ওই যে কথাগুলো বলেছি, গামা এস যেটা যদি গ্রেটার দেন গামা এসএল হয়, cos থিটাটা গ্রেটার দেন 0, তখন থিটাটা 0 থেকে 90 ডিগ্রি। And then the liquid will spread over the solid, or the liquid will wet the solid surface. আর গামা এস যেটা যদি লেস দেন গামা এসএল হয়ে যায়, এই যে গামা এস যেটা যদি লেস দেন গামা এসএল হয়ে যায়, অর্থাৎ এইটা কম, এটা যদি বেশি হয়ে যায়, তাহলে এই পয়েন্টে এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে, তখন cos থিটাটা লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ থিটাটা 90 থেকে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। The liquid will not spread over the solid surface, or liquid will not wet the solid surface. আর এখানে দেখো, এইখানে এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের উপরে নির্ভর করে যদি এই ধরনের সিচুয়েশন হয়, যেমন কাঁচের তৈরি ক্যাপিলারি, সেখানে যদি আমি জল রাখি, তাহলে কি হচ্ছে দেখো খেয়াল করে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দেন 90 ডিগ্রি, তো লেস থেকে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে সারফেস টেনশনের ফোর্সটা 2 পাই আর গামা cos থিটা ট্যানজেনশিয়ালি কাজ করে, তার একটা আপওয়ার্ড কম্পোনেন্ট থাকবে, সেটা 2 পাই আর গামা cos থিটা। এটা এই আপওয়ার্ড কম্পোনেন্টের জন্য ক্যাপিলারি রাইজ হবে। হ্যাঁ, এবং যদি কন্ট্যাক্ট লেস দেন 90 ডিগ্রি, তাহলে ক্যাপিলারি রাইজ হবে। আবার এই পার্টিকুলার কেসে দেখো, এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা যদি থিটা ধরো, তাহলে এবারে এই ট্যানজেন্ট বরাবর সারফেস টেনশনের কাজে 2 পাই আর গামা, তাহলে তার যদি এই নিচের থেকে কম্পোনেন্টটা দেখো 2 পাই আর গামা cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এইটা যদি তোমার থিটা হয়, তাহলে এইটুকু পার্ট হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই থিটাটা তো তোমার এইটা, এই পুরোটা, এই যে অ্যাঙ্গেলটা, সেটাতে এই অ্যাঙ্গেলটা তোমার থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা। তাহলে যেটা হবে, এই ডাউনওয়ার্ড কম্পোনেন্ট, এটা যদি 2 পাই আর গামা হয়, তাহলে ডাউনওয়ার্ড কম্পোনেন্ট হচ্ছে 2 পাই আর গামা cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে ডাউনওয়ার্ড ফোর্স থাকছে, সেখানে ক্যাপিলারি ডিপ্রেশন হবে। তাহলে ক্যাপিলারি রাইজ হবে না ক্যাপিলারি ডিপ্রেশন হবে, সেইটাও কিন্তু কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট। কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হলে, জল এবং কাঁচের মধ্যে হচ্ছে, সেখানে ক্যাপিলারি রাইজ হবে। আর পারদ এবং কাঁচের মধ্যে যদি তুমি দেখো, অ্যাকিউট অ্যাঙ্গেল কিন্তু অবস্টুস বা স্থূলকণ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাপিলারি ডিপ্রেশন হবে। তো ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশনের যে অরিজিনটা এখানে কোয়ালিটেটিভলি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল দিয়ে বলে দিলাম। তাহলে একটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কি, তারপরে যেটা বললাম যে একটা লিকুইড সেটা সলিডের উপরে স্প্রেড করবে বা সলিডকে ভেজাবে কি ভেজাবে না, তার কন্ডিশন। তারপরে হচ্ছে যদি আমি এরকম কাঁচের তৈরি ক্যাপিলারি কোন একটা লিকুইডের মধ্যে রাখি, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য লিকুইড, কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি বা মোর দ্যান 90 ডিগ্রি হতে পারে। লেস দ্যান 90 ডিগ্রি হলে ক্যাপিলারি রাইজ হবে, আর মোর দ্যান 90 ডিগ্রি হলে ক্যাপিলারি ডিপ্রেশন হবে। আচ্ছা, নেক্সট চলে এসো ওয়ার্ক অফ অ্যাডিশন অ্যান্ড ওয়ার্ক অফ কোহেশন, এবং সেখান থেকে কন্ডিশন অফ স্প্রেড। ওয়ার্ক অফ অ্যাডিশন অ্যান্ড ওয়ার্ক অফ কোহেশন, কন্ডিশন অফ স্প্রেড। তুমি দেখো এইখান থেকে ব্যাপারটা দেখো, ধরো দুটো লিকুইড আছে, একটা আলফা আর একটা বিটা, মানে কার্বন টেট্রাকয়েড আর জল আছে। ধরো একটা ইমমিসিবল লিকুইড, দুটো ইমমিসিবল লিকুইড আছে, একটা আলফা ফেজ এবং বিটা ফেজ। আলফা এবং বিটা ফেজের মধ্যে একটা ইন্টারফেজ আছে,
এবং ইন্টারফেস থাকে, তারপর থাকে ইন্টারফেসিয়াল টেনশন আছে। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি এইখানে এই জায়গা এই আলফা ভার্সেস বিটা ফেজকে আমি আজ সেপারেট করছি। সেপারেট করলে তোমার মাঝে ভেপার ঢুকে গেল, তো ভেপারের সঙ্গে আলফা ফেজ তার একটা ইন্টারফেস তৈরি হলো, ভেপার ফেজের সঙ্গে বিটা ফেজ তার একটা ইন্টারফেস তৈরি হলো। তাহলে মানে তোমার ভেপার ফেজের সঙ্গে যে আলফা ফেজ তার যে করসপন্ডিং সারফেস হচ্ছে গামা, যেটা হচ্ছে ওই আলফা ভি, আর নিচে হচ্ছে বিটা ফেজের সঙ্গে ভেপারের যে ইন্টারফেসিয়াল টেনশনটা সেটা সারফেস হচ্ছে গামা বিটা। তাহলে এবারে খেয়াল করে দেখো, তাহলে এই যে পুরো প্রসেসটা হলো তার জন্য এখানে একটা সারফেস ছিল, এই সারফেসটা ছিল এখানে। এবারে তুমি তাদেরকে সরাচ্ছ মানে তুমি একটা ওয়ার্ক দিলে, আর তার বদলে এখানে দুটো সারফেস তৈরি হলো বলে তুমি একটা ওয়ার্ক লাভ হলো তোমার। ঠিক আছে, লাভ হলো বললে বলার থেকে মানে অন্যভাবে বলা ভালো যে দুটো সারফেস তৈরি করলে মানে তোমার কিছুটা ওয়ার্ক এখানে দিতে হলো, আর এখানে সারফেস ভেঙে গেল মানে কিছুটা ওয়ার্কে তোমার লাভ হলো। সারফেস তৈরি করতে গেলে ওয়ার্ক তোমাকে দিতে হয়, তো মানে যে বাল্ব থেকে মলিকিউলগুলোকে নিয়ে সারফেসে নিয়ে যাওয়ার জন্য তোমাকে যে ওয়ার্কটা করতে হয় তা তোমাকে ওয়ার্ক করতে হবে। তাহলে এখানে দুটো সারফেস তৈরি হচ্ছে। এবার আমি যদি ধরে নিই যে সারফেস এরিয়াগুলো তৈরি হচ্ছে সব ইউনিটি, তাহলে এখানে আমি একটা ইউনিট সারফেস এরিয়া তৈরি করলাম, এখানে ইউনিট সারফেস এরিয়া তৈরি করলাম মানে আমাকে এইটা প্লাস এইটা এতখানি ওয়ার্ক দিতে হলো, আর এইখানে সারফেসটা নষ্ট হয়ে গেল মানে এতখানি ওয়ার্ক আমার লাভ হয়ে গেছে। তাহলে টোটাল ওয়ার্ক যেটা আমাকে দিতে হলো সেটা কি? সেটা হচ্ছে গামা আলফা ভি প্লাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন। এবার দুটো ডিফারেন্ট সাবস্টেন্স মানে অ্যাডিটিভ ফোর্স থাকবে, তাহলে এই যে ওয়ার্কটা আমাকে দিতে হলো সেটা ওয়ার্ক অফ অ্যাডিশন। তাহলে দেখো এখানে একটা ইউনিট সারফেস তৈরি করেছি, তার জন্য আমাকে একটা ওয়ার্ক দিতে হচ্ছে গামা আলফা ভি। এখানে একটা ইউনিট সারফেস এরিয়া তৈরি করছে, তার জন্য যে ওয়ার্কটা দিচ্ছে গামা বিটা ভি, আর এখানে সারফেসটা নষ্ট হয়ে গেছে মানে একটা ওয়ার্ক একটা লাভ হয়ে যাচ্ছে। গামা আলফা ভি গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা, সেইটা হয়ে যাচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন। আর এবারে যদি দুটো ডিফারেন্ট লিকুইড না হয়ে দুদিকে একই লিকুইড থাকতো, তাহলে এখানে তো কোনো সারফেস ছিল না। কিন্তু যখন তবুও তাকে তুমি সরাচ্ছ, তার শুধু জল ছিল বা শুধু CCl4 ছিল, তাকে যখন তুমি সরাচ্ছ তখন তোমাকে দুটো সারফেস কিন্তু তৈরি হচ্ছে, একটা হচ্ছে আলফা ফেজের সঙ্গে ভেপারে আর একটা আলফা ফেজের সঙ্গে ভেপারে। তাহলে আমি এখানে ওয়ার্ক যেটা দিতে হলো সেটা হচ্ছে তোমার 2 ইন্টু গামা আলফা ভি, আর তার বদলে ওয়ার্ক আমার লাভ হয়েছে 0। তার জন্য যে ওয়ার্কটা দিতে হলো সেটা হচ্ছে ওয়ার্ক অফ কোহেশন। ওয়ার্ক অফ কোহেশন হচ্ছে 2 ইন্টু গামা আলফা। আর এবার আমি একটা স্প্রেডিং কোএফিশিয়েন্ট ডিফাইন করছি। স্প্রেডিং কোএফিশিয়েন্ট হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স মাইনাস কোহেসিভ ফোর্স, সরি ওয়ার্ক অফ অ্যাডহেশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন, ওয়ার্ক অফ অ্যাডহেশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন। এটা এইরকম ভাবে ডিফাইন করছো। ধরো এই যে আলফা পেজ এবং বিটা পেজ এদের মধ্যে একটা ইন্টারফেস তৈরি করতে গেলে এবং তার সারফেস এরিয়াটাকে বাড়াতে গেলে একটা গিবস এনার্জি চেঞ্জ হচ্ছে। তার নেগেটিভটা মাইনাস ডেল জি বাই ডেল এ আলফা বিটা, অর্থাৎ আলফা এবং বিটা ফেজের মধ্যে তুমি একটা সারফেস তৈরি করছো, এবার সেই সারফেস তৈরি করার জন্য গিবস এনার্জির যে চেঞ্জটা হচ্ছে তার নেগেটিভটা, সেটাকে নাম দেওয়া হচ্ছে স্প্রেডিং কোএফিশিয়েন্ট। আর এবারে দেখো যদি এই সারফেসটা আলফা ফেজ এবং বিটা ফেজের ইন্টারফেস এরিয়াটা বাড়াই, যদি আলফা এবং বিটা ফেজের মধ্যে ইন্টারফেস এরিয়াটাকে যদি বাড়াই, অর্থাৎ ডি এটা যদি পজিটিভ হয় এবং সেটা কিন্তু সে পছন্দ করে, তার করসপন্ডিং ডিজিটা নেগেটিভ হবে। মানে কোন একটা কাজ কন্টিনিউয়াসলি হলে তার গিবস এনার্জি চেঞ্জটা নেগেটিভ হয়। তাহলে আমি বলছি আলফা, আমি যেটা মানে এর পরে যেটা করব যে আলফা ফেজ বিটা ফেজের উপর স্প্রেড করবে কিনা, আলফা ফেজ বিটা ফেজের উপর স্প্রেড করবে কিনা সেইটা যদি আমি বুঝতে চাই, তাহলে স্প্রেড করা মানে কি আলফা ফেজ বিটা ফেজের মধ্যে সারফেস এরিয়াটা বাড়বে। যখন সারফেস এরিয়া বাড়বে তখন যদি গিবস এনার্জিটা কমে যায় তবে প্রসেসটা স্পন্টিনিয়াস, তখন ফাইটা কত হবে? পজিটিভ হয়ে যাবে। কারণ ডিএ যখন পজিটিভ ডিজি নেগেটিভ হবে স্পন্টিনিয়াস স্প্রেডিং এর জন্য, ওই নেগেটিভ এই নেগেটিভটা ফাইটা পজিটিভ হয়ে যায়। স্প্রেডিং কোএফিশিয়েন্ট যদি পজিটিভ হয়ে যায় তখন বিটা ফেজ উইল স্প্রেড ওভার আলফা ফেজ। আবার উল্টো দিকে যদি এমন হতো যে আলফা ফেজ এবং বিটা ফেজের মধ্যে সারফেস এরিয়া তুমি বাড়াচ্ছ, সেটা সে পছন্দ করছে না, পছন্দ না করলে ডিজিটা নন স্পন্টিনিয়াস পথে, তখন ডিজিটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এইটা যখন পজিটিভ, ডিএটা যখন পজিটিভ, তখন ডিজিও যদি পজিটিভ হয়ে যায় তখন ফাইটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ স্প্রেডিং কোএফিশিয়েন্ট নেগেটিভ হয়ে যাবে। তখন বলবো যে বিটা ফেজটা আলফা ফেজের উপর স্প্রেড করবে না। স্প্রেডিং কোএফিশিয়েন্টটা ফাই আলফা বিটাটা কি পজিটিভ না নেগেটিভ তার উপর নির্ভর করে ঠিক হবে
বিটাটা আলফা পর্যন্ত পুরো স্প্রেড করবে কি করবে না। আর এবার সেই স্প্রেডিং কোফিশিয়েন্টটা হচ্ছে তোমার ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন। ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন এই ডিফারেন্স হচ্ছে স্প্রেডিং কোফিশিয়েন্ট। যদি ওয়ার্ক অফ অ্যাডিশনটা গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন হয় তাহলে স্প্রেড করবে, আর ওয়ার্ক অফ অ্যাডিশনটা যদি লেস দেন ওয়ার্ক অফ কোহেশন হয় তাহলে কিন্তু স্প্রেড করবে না। মানে বেসিক্যালি এইভাবে ভাবো ব্যাপারটাকে, যে একটা আলফা ফেজ আছে, সেখানে তুমি একটা মানে একটা বিটা ফেজ তুমি কিছু একটা দিলে, তাহলে সে আলফা এবং বিটা এদের মধ্যে কোয়েসিভ ফোর্স আর বিটা নিজেদের মধ্যে অ্যাডহেসিভ ফোর্স, তাহলে সে ওই এর মতো তোমার নিজের মধ্যে থাকতে চাইবে না আলফা ফেজের সঙ্গে সে বেসিক্যালি সারফেসটা তৈরি করতে চাইবে, সেটা পুরোটা নির্ভর করছে যে ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ মাস্ট বি গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ। মানে ওয়ার্ক অফ কোহেশন যত বেশি সে তার নিজের মতো থাকার চেষ্টা করবে, ঠিক আছে, একটা নিজের মতো থাকার চেষ্টা করবে। কারণ এখানে আমাকে সারফেসটাকে তৈরি করতে গেলে আমাকে বেশি এনার্জি দিতে হচ্ছে, ওয়ার্ক দিতে হচ্ছে, এটাকে চাইবে না, মানে লাভ দেখবো সবসময়, তাই না? তাহলে ওয়ার্ক অফ অ্যাডিশনটা যদি গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ হয় তাহলে আমি বলবো যে বিটা ফেজটা আলফা ফেজের উপর স্প্রেড করবে, যদি না হয় তাহলে বলবো স্প্রেড করবে না। সেটাকে আমি স্প্রেডিং কোএফিসিয়েন্ট থেকে বুঝছি। কি হলো দেখো এখানে, আমি ওয়ার্ক অফ অ্যাডিশন কাকে বলে বুঝলাম, ওয়ার্ক অফ কোহেশন কাকে বলে বুঝলাম, স্প্রেডিং কোএফিসিয়েন্ট আমি ডিফাইন করলাম, সেটাকে তুমি ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা এন্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ এইভাবে যদি ডিফাইন করো, এবারে পরিষ্কার হচ্ছে যদি ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা এন্ড বিটা ফেজ ইজ গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ, তখন ফাইটা পজিটিভ হয়ে যাবে, তখন বিটা ফেজটা আলফা ফেজের উপরে স্প্রেড করবে। উল্টো দিকে যদি এমন হয় ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ ইজ অ্যাকচুয়ালি লেস দেন ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ, তখন ফাইটা নেগেটিভ হয়ে যাবে, তখন বিটা ফেজ আলফা ফেজের উপরে স্প্রেড করবে না। তাহলে এইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম আসে। ওয়ার্ক অফ অ্যাডিশন কিভাবে ডিফাইন করছে, ওয়ার্ক অফ কোহেশন তুমি কিভাবে ডিফাইন করছে, কন্ডিশন অফ স্প্রেডিংটা কি, বুঝতে পারলে এটা? ঠিক আছে। আচ্ছা, এর মতো করে দু একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো। বলতে at 20 degree centigrade the interfacial tension between water and benzene is 35 millinewton per meter। ইন্টারফেসিয়াল টেন্সর বিটুইন ওয়াটার আর বেনজিন বলে দেওয়া আছে, মানে অর্থাৎ গামা আলফা বিটা বলে দেওয়া হলো। ইন দ্য সারফেস টেন্সর অফ বেনজিন, মানে বেসিক্যালি গামা মানে বেনজিন এবং ভেপার আছে, তার মধ্যে সারফেস টেন্সর সেটা 28.85 মিলিনিউটন পার মিটার, and that of water হচ্ছে 32.75 মিলিনিউটন পার মিটার। ঠিক আছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক অফ addition between water and benzene, calculate the work of cohesion of benzene and that of water, and the spreading coefficient of benzene on water, comment on the result। দেখো work of addition by definition সেটা হচ্ছে surface tension of benzene plus surface tension of water minus interfacial tension between benzene and water। এই ডেফিনেশনে বসালে তুমি 72.75 plus 28.85 minus 35 করে, যেখানে আলফাটা হচ্ছে ওয়াটার আর বিটা হচ্ছে তোমার বেনজিন করে তুমি পেয়ে গেলে। ওয়ার্ক অফ কোহেশন হচ্ছে 2 ইন্টু সারফেস টেনশন, তাহলে জলের জন্য ওয়ার্ক অফ কোহেশন পেয়ে গেলে, বেনজিনের জন্য ওয়ার্ক অফ কোহেশন পেয়ে গেলে। স্প্রেডিং কোএফিসিয়েন্ট যেটা কি হবে না, তোমার ওই ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ এন্ড বিটা ফেজ মাইনাস ওয়ার্ক অফ কোহেশন, এখানে কে কার উপরে স্প্রেড করবে, বেনজিন অন ওয়াটার। তাহলে বেনজিন ওয়াটার মানে এটা বেনজিনের জন্য ওয়ার্ক অফ কোহেশনটা তোমাকে বাদ দিতে হবে, দিলে দিয়ে তোমার এটা পেয়ে গেল, এটা গ্রেটার দেন 0 হলো। গ্রেটার দেন 0 হলো মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে বেনজিন ওয়াটারের উপরে স্প্রেড করবে, বেনজিন উইল কন্টিনিউ স্প্রেড ওভার ওয়াটার। তাহলে দেখতে পেলে কিভাবে সুন্দর করে ক্যালকুলেশন করে তুমি কে কার উপরে স্প্রেড করবে কিনা সেটা তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, হলো। আচ্ছা, ঠিক একই রকমের আরো দুটো প্রবলেম আমি দিচ্ছি সেটা বাড়িতে করার জন্য। at 25 degree centigrade the surface tension of water and mercury are 72.8 dyne per centimeter and 486.5 dyne per centimeter respectively. The interfacial tension between water and mercury is 415 dyne per centimeter. Will water spread over mercury? একই রকম করে করবে, তুমি এখানে ওয়ার্ক অফ অ্যাডিশন বের করবে, ওয়ার্ক অফ কোহেশন বের করবে, সেখান থেকে স্প্রেডিং কোএফিসিয়েন্ট বের করবে, স্প্রেডিং কোএফিসিয়েন্ট বের করে তুমি দেখো ওটা তোমার পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, যদি নেগেটিভ হয় তুমি বলবো ওয়াটার উইল নট স্প্রেড ওভার মার্কারি। এটা ওই আগেরটা যেমন করে করেছি সেই রকম ভাবে তুমি করতে পারো। তারপরে হচ্ছে ইফ at 20 degree centigrade
for pure CH2I2, হ্যাঁ, ডাইআয়োডোমিথেন আর কি, তার গামাটা বলে দিয়েছে। আর ফর পিওর ওয়াটার তার গামাটা বলে দিয়েছে। আর ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন CH2I2 অ্যান্ড ওয়াটার সেটা বলে দিয়েছে। সেখান থেকে ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন CH2I2 অ্যান্ড ওয়াটার ওকে বের করতে বলেছে। মানে এখানে মানে মানে প্রবলেমগুলো এই যে প্রবলেমটা বলেছে এখানে এই তিনটে জিনিসই ক্যালকুলেট করতে দিয়েছে। এখানে হয়তো কোনো একটা ইয়ারে কোশ্চেনটা পড়ে যে একটা জিনিস ক্যালকুলেট করতে দিয়েছে বলে সেটা আমি লিখেছি, কিন্তু ইউজুয়ালি তুমি প্রত্যেকটা ক্ষেত্রে যা ডেটা বলে দেওয়া আছে সেই মাধ্যমে ওয়ার্ক অফ অ্যাডিশন, ওয়ার্ক অফ কোহেশন, সেখান থেকে স্প্রেডিং কোএফিসিয়েন্ট এবং সেখান থেকে কন্ডিশনাল স্প্রেডিংগুলো তুমি বের করতে পারো। আচ্ছা, আজকের পড়ানোর লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে এই এক্সেস প্রেসার, সেখান থেকে ল্যাপ্লাস ইকুয়েশন। আচ্ছা দেখো, তুমি জাস্ট সিম্পলি এইভাবে ভাবো, তুমি একটা বেলুনকে যখন ফু দিচ্ছ, এইভাবে দেখো, একটা বেলুনকে যখন ফু দিচ্ছ কতগুলো জিনিস তুমি অবজার্ভ করো। প্রথম কথা হচ্ছে যে দেখো, বেলুনটাকে ফু যখন দিচ্ছ তুমি শুরুর দিকে ফু দিয়ে বেলুনটাকে ফোটানো খুব কঠিন। একটু যখন বেলুন ফুলে গেল তারপরে তুমি খুব ইজিলি কম প্রেসার দিয়েও তুমি বেলুনটাকে ফোলাতে পারছো। তাহলে বেলুনটা যখন খুব ছোট একদম শুরুতে বেলুনটাকে ফোলানো কঠিন, কিন্তু বেলুনটা একটু ফুলে যাওয়ার পরে তারপর তাকে ফোলানো সহজ হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা। আর সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট রাস্তা, ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই যে ধরো বেলুনে তুমি ফু দিচ্ছ, ফু দিলে তো ভেতরে প্রেসারটা বেড়ে যাচ্ছে। ভেতরে প্রেসারটা বেড়ে যদি যায় তাহলে তো বেলুনটা ফেটে যাওয়ার কথা, কিন্তু তুমি কি দেখতে পাবে বেলুনটা ফুলে গিয়ে একটা জায়গায় তুমি ইকুইলিব্রিয়ামটাকে রাখতে পারছো। কেন রাখতে পারছো? তাহলে তো দেখো বাইরের থেকে ভেতরে প্রেসারটা বেশি, সার্টেনলি বেশি, কিন্তু ওই বেশি প্রেসারটাকে সামাও কেউ একজন ব্যালেন্স করছে। কি করে ব্যালেন্স করছে? ব্যালেন্স করছে হচ্ছে যে ওই যে বেলুন যেহেতু একটা ইলাস্টিক, হ্যাঁ, তার একটা ইলাস্টিসিটি কোফিসিয়েন্ট আছে, অর্থাৎ সে তার আগের জায়গায় ফিরে আসতে চায়। সেই জন্য সে একটা ইনওয়ার্ড বেসিক্যালি ফোর্স কাজ করছে তার মধ্যে, আর ভেতরে প্রেসার বেশি বলে একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করছে। এইটা যখন ব্যালেন্স হচ্ছে তখনই কেবলমাত্র বেলুনটা থাকতে পারছে। তারপরে একটা কথা সেটা হচ্ছে এই যে যে তুমি যখন কোন একটা বেলুনের মতো কোন একটা বাবল, সোপ বাবল হতে পারে, একটা ক্যাভিটি হতে পারে, বা একটা ড্রপলেট হতে পারে, যদি তুমি কনসিডার করো, সেখানে তুমি দেখতে পাবে যে কনকেভ সাইডে সবসময় প্রেসার একটু বেশি হতে হবে। হ্যাঁ, কনকেভ সাইডে একটু প্রেসার বেশি হতে হবে। যে বেলুনের ক্ষেত্রে বললাম ভেতরে প্রেসারটা বেশি হতে হবে, তবে তোমার ওই যে যেটা তার ইলাস্টিসিটির জন্য একটা ভেতরের দিকে একটা প্রেসার বা ফোর্স, আর আর ভেতরে কিন্তু প্রেসার বেশি দিয়ে ফেললাম, তার জন্য একটা ফোর্স তারা যখন ব্যালেন্স করবে তখন বেলুনের একটা মানে একটা মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিক্সে যেতে পারে। তাহলে এবার তুমি ভাবো যে এই যে তুমি যখন একটা এই ধরনের একটা বেলুনের মতো কনসিডার করছো, তুমি এর এর একটা ভেতরে একটা সারফেস তুমি কনসিডার করো, একটা মান বরাবর কাটছো তুমি, এটা একটা সারফেস তুমি কনসিডার করো। আর এবারে এই ভেতরের দিকটা কনকেভ সাইড, বাইরের দিকটা কনভেক্স সাইড। আর কনকেভ সাইডে একটা প্রেসার কাজ করছে, একটা পি ইন্টারনাল। আর যদি এই যে সারফেসটা তুমি তৈরি করতে এরিয়া ক্রস সেকশন পাই আর স্কয়ার হয়, তাহলে বাইরে যে ফোর্সটা কাজ করছে পি ইন্টারনাল ইনটু পি পাই আর স্কয়ার। আর এবারে বাইরে থেকে একটা সার্টেনলি প্রেসার কাজ করবে, সেটা হচ্ছে পি এক্সটার্নাল ইনটু পাই আর স্কয়ার। যখন এই ক্রস সেকশনের এরিয়াটা তুমি কনসিডার করছো, ভেতরের থেকে কনভেক্স সাইডে যে ফোর্সটা কাজ করছে পি ইন্টারনাল ইনটু পাই আর স্কয়ার, বাইরে থেকে ভেতরের দিকে যে ফোর্সটা কাজ করছে পি এক্সটার্নাল ইনটু পাই আর স্কয়ার। এবারে কথাটা হচ্ছে যে পি ইন্টারনালটা সার্টেনলি গ্রেটার দেন পি এক্সটার্নাল, কারণ তুমি জানো যখন বেলুন ফোলানো হয় বা কিছু ভেতরের প্রেসার বাড়ে বাইরের প্রেসার কম, এই জন্য পি ইন্টারনালটা সার্টেনলি গ্রেটার দেন পি এক্সটার্নাল। তাহলে তো একটা আনব্যালেন্স ফোর্স থাকবে, তাহলে বেলুনটা ফেটে যাওয়ার কথা, কিন্তু ফাটছে না কেন? কারণ বেলুনের ক্ষেত্রে যেমন ইলাস্টিসিটির জন্য একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করে, আর নর্মাল সোপ বাবল বা ইত্যাদির জন্য যেটা হয়, বা একটা ক্যাভিটির জন্য বা ড্রপলেটের জন্য যেটা হয়, একটা ফোর্স কাজ করে যেটা ডিউ টু সারফেস টেনশন। সারফেস টেনশনের জন্য ফোর্সটা কি হয়? ফোর্স ইন্টু লেন্থ, তাহলে এই লেন্থটা হচ্ছে 2πr ইন্টু গামা, তার মানে পি ইন্টারনাল ইন্টু পাই আর স্কয়ার ইকুয়াল টু হয়ে গেল পি এক্সটার্নাল ইন্টু পাই আর স্কয়ার প্লাস 2πr গামা। এবারে এইটা একদিকে চলে এসে পি ইন্টারনাল মানে পি এক্সটার্নাল কথা হচ্ছে 2πr গামা বাই পাই আর স্কয়ার, কেটে কেটে গেল। পি ইন্টারনাল মানে পি এক্সটার্নাল, এই যে প্রেসার ডিফারেন্সটা তাকে বলতে এক্সেস প্রেসার, 2 গামা বাই আর। দেখো তাহলে এক্সেস প্রেসারটা সবসময় কোন একটা মানে বেলুন বলো, ক্যাভিটি বলো, তারপরে তোমার ড্রপলেট বলো, সোপ বাবল বলো, প্রত্যেক ক্ষেত্রে কনকেভ সাইডে প্রেসার বেশি, কনভেক্স সাইডে প্রেসার কম।
এবারে কনকেভ সাইড মাইনাস কনভেক্স সাইড প্রেসার ডিফারেন্সটা হচ্ছে 2 গামা বাই আর। আর এখানে এই 2 গামা বাই আরটা তখনই সত্যি যখন তোমার একটা সারফেস থাকবে। সারফেস হচ্ছে একটা থাকবে। যেমন ধরো তুমি একটা ড্রপলেট বা ক্যাভিটি যখন কনসিডার করো, ড্রপলেটের ক্ষেত্রে কি হয়, ওয়াটার ড্রপলেট ধর একটা মানে একটা জল, তার ভেতরে কোনো ফাঁপা নেই, মানে জলের ড্রপ ভেতরে কোনো ফাঁপা নেই, সেক্ষেত্রে একটাই সারফেস। আবার জলের ভেতরে যখন একটা ক্যাভিটি তৈরি হয়, মানে এয়ার দিয়ে একটা ক্যাভিটি তৈরি হয়, সেখানেও দেখো তোমার একটাই সারফেস, তার আউটার সারফেসটা কন্টিনিউয়াস পুরোটাই জল। কিন্তু যখন একটা সাবানের যখন সোপ বাবল তুমি কনসিডার করো, সাবানের ফেনা বা যে সোপ বাবল তুমি কনসিডার করো, ভেতরে কাজ বাইরে কাজ, মাঝখানে একটা থিন ফিল্ম থাকে, তাকে দুটো এরিয়া থাকছে। যখন দুটো সারফেস এরিয়া হবে তখন তোমার এই এক্সেস প্রেসারের এক্সপ্রেশনটা হয়ে যাবে 4 গামা বাই আর, when there is two very thin surfaces। এটা আর এবারে যদি এমন হয় যে তোমার দুটো, আর এই ইকুয়েশনগুলো সব ল্যাপ্লাস ইকুয়েশন। আর এবারে যদি এমন হয় যে তোমার দুটো সারফেস আছে কিন্তু ভেতরের রেডিয়াসটা বাইরের রেডিয়াসটা আলাদা, তখন সারফেস টেন্সারটা 2 গামা ইন্টু 1 বাই r1 প্লাস 1 বাই r। পরিষ্কার দেখো এখানে r1 r2 যদি সমান হয়ে যায় তাহলে এটা 4 গামা বাই r হয়ে যায়। তাহলে তিনটে সিচুয়েশন ইম্পর্টেন্ট, যে একটা সারফেস হলে 2 গামা বাই r, দুটো সারফেস হলে 4 গামা বাই r, কিন্তু সেই সারফেসগুলোকে থিন ফিল্ম হতে হবে। থিন ফিল্ম না হয় যদি এমন হয় যে এমন একটা সারফেস যার একটা উইথ আছে, তাহলে ইন্টারনাল রেডিয়াস এক্সটার্নাল রেডিয়াস আলাদা, তখন সেটা হবে 2 গামা 1 বাই r1 প্লাস 1 বাই r। আর একটা স্পেশাল কাছে যদি সিলিন্ড্রিক্যাল কন্টেনার হয়, তখন তার এক্সেস প্রেসারটাই গামা বাই r হয়। ঠিক আছে, এক্সেস প্রেসারটা গামা বাই r। তাহলে তুমি নর্মালি যদি তোমাকে ল্যাপ্লাস ইকুয়েশনের ডেরিভেশন বলে, তুমি এইখানে যেটা করে দিয়েছো এইটুকু তুমি করলে, কিন্তু একটা সেন্ট তুমি মনে রাখবে যে ডেরিভেশনটাকে করা যেটা একটা সারফেসের জন্য। সোপ বাবল এই টাইপের যদি হয় তাহলে দুটো থিন ফিল্ম আছে, হ্যাঁ, মানে ভেতরের সারফেস একটা বাইরের একটা সারফেস, কিন্তু দুটো সারফেস রেডিয়াসটা মোরালেস একই ধরে না, তো সেটা 4 গামা বাই r হয়ে গেল। দুটো ডিফারেন্ট রেডিয়াস যদি হয়ে যায়, একটা r1 একটা r2, 2 গামা 1 বাই r1 প্লাস 1 বাই r2 হবে। আর যদি তোমার সিলিন্ড্রিক্যাল টাইপের কন্টেনার হয় তাহলে একই রকম ভাবে তুমি ডিরাইভ করে দেখাতে পারো যে এক্সেস প্রেসারটাতে গামা বাই r হয়। আচ্ছা, এবার তার মতো করে একটা নিউমেরিক্যাল প্রবলেম ধরো বলছে, হোয়াট উইল বি দ্য প্রেসার ইনসাইড অ্যান এয়ার বাবল of 0.1 millimeter radius situated just below the surface of water। তাহলে এই যে সারফেস অফ ওয়াটার তার ঠিক নিচে আছে, সেক্ষেত্রে ইন্টারনাল প্রেসারটা কি হবে, পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল। এক্সেস প্রেসার থেকে হবে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল। তাহলে কনকেভ সাইডে প্রেসারটা পি ইন্টারনাল, এটা হচ্ছে পি এক্সটার্নাল প্লাস ডেল্টা পি। আর পি এক্সটার্নালটা যেটা অ্যাটমসফিয়ারে আছে, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ার প্রেসার 1.013 × 10⁻⁶ সেন্টিমিটার-2। আর এক্ষেত্রে ক্ষেত্রে একটাই সারফেসের গল্প, সেই জন্য তার ডেল্টা পি এক্সেস প্রেসার কিন্তু 2 গামা বাই r। এটা গামার ভ্যালুগুলো বলে দেওয়া আছে, বসাবে, বসিয়ে তুমি সেখান থেকে দেখো জাস্ট এই যে এই কনকেভ সাইডে যে প্রেসারটা, সেই প্রেসারটা তুমি এখান থেকে বের করে করতে পারবে। হলো? আচ্ছা, দুটো প্রবলেম দিচ্ছি। An excess pressure of 364 Pascal is required to produce a hemispherical bubble at the end of the capillary tube of a 3 millimeter diameter immersed in acetone। Calculate gamma। ওই এক্সাক্টলি তুমি ওই এর মতো করে করবে, মানে এক্সেস প্রেসার যেটা সেটা বলে দেওয়া আছে সেটা। এবারে দেখো এখানে কি হচ্ছে না, ইজ রিকোয়ার্ড টু প্রডিউস এ হেমিস্ফেরিক্যাল বাবল। বাবেল যখন তুমি কনসিডার করছো, বাবেল মানে ভেতরে ভেপার থাকবে বাইরে ভেপার থাকবে, তখন এইখানে হচ্ছে এটা কিন্তু তোমার দুটো সারফেস। ক্যাভিটি যখন কনসিডার করবে তখন ভেতরটা থাকবে ভেপার, বাইরেটা লিকুইড, সেখানে সারফেস কিন্তু একটা। আর ড্রপলেট যখন কনসিডার করবে ভেতরে লিকুইড বাইরে ভেপার, সারফেস থাকবে একটা। সেই মতো করে কিন্তু ফর্মুলাটা বসাবে যে এক্সেস প্রেসারের ফর্মুলাতে 2 গামা বাই r করবে না 4 গামা বাই r করবে, সেটা কিন্তু মাথায় রেখে করবে। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম দিচ্ছে, যে বাড়িতে কষবে, সেটা হচ্ছে যে 2 soap bubble of radius 4 cm 3 cm are joined together so as to have a common surface। Find the radius of curvature of this surface। দেখো তাহলে এখানে কি হচ্ছে, যে একটা ছোট রেডিয়াস আছে একটা বড় রেডিয়াস আছে এইটা। এবারে এদের মধ্যে কি হচ্ছে না, এরা যখন একে অপরের কাছে আসছে, যার রেডিয়াসটা কম। আচ্ছা, একটা জিনিস বলে নিই, যেটা বলে না বেলুন প্রথমে ফোলাতে কেন বেশি কষ্ট হয়, কারণ বেলুন যখন ছোট থাকছে রেডিয়াসটা কম থাকতে বলে এক্সেস প্রেসারটা বেশি হচ্ছে, তখন অনেক জোরে ফুঁ দিতে হচ্ছে। তো দেখো এই ভেতরের এক্সেস প্রেসারটা বেশি, বাইরের এক্সেস প্রেসারটা কিন্তু কম,
এই প্রেশারটা বেশি হলে কি হবে, তাহলে এই ছোট বাবলটা তার এক্সেস প্রেশার বেশি, যেহেতু সে বড় বাবলে একটু চাপ দিল বলে এই যে জাংশনটা একটু দেবে গেলে এইরকম একটা তোমার একটা মানে একটা এই জায়গাটা দেবে যাওয়ার পরে তোমার যে কার্ভেচারটা তৈরি হবে, যে কার্ভেচারটা এই দিকে তৈরি হবে, তার রেডিয়াস অফ কার্ভেচার যদি আর হয় তাহলে 1/r টা তো 1/r1 - 1/r2, এটা এটা তুমি ডিরাইভ করতে পারো। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে তোমার ধরো মানে এটা আমি নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য আজকে করে দিয়েছি, যে তোমার ভেতরের এক্সেস প্রেসার ক্যালকুলেট করবে, বাইরের এক্সেস প্রেসার ক্যালকুলেট করবে, তার নতুন এক্সেস প্রেসারটা কতখানি তৈরি হচ্ছে তুমি দেখবে আর কি। ঠিক আছে, তাহলে প্রথমটা ধরো প্রেসার, ভেতরের প্রেসার যদি P1 হয় আর এখানে প্রেসার যদি তোমার ধরো P2 হয়, তাহলে P1 - P2 করো, করে দেখবে 2 গামা বাই R1 - 2 গামা বাই R2 হয়ে যাবে, সেটা 2 গামা বাই R এর সঙ্গে সমান হবে। মানে আমি কি বলছি বুঝতে পারছো তো? তাহলে এই যে মানে নতুন এইখানে এক্সেস প্রেসারটা যেটা, সেটা 2 গামা বাই R1, এখানে এক্সেস প্রেসার 2 গামা বাই R2। তাহলে এক্সেস প্রেসারটা এই ছোটটায় বেশি, বড়টায় কম, তাহলে এক্সেস প্রেসার ডিফারেন্সটা কত হলো? 2 গামা ইন্টু 1/R1 - 1/R2। তাহলে সেই প্রেসার ডিফারেন্সের জন্যই এই বড় বাবেলটা তোমার তৈরি হতো। তার এক্সেস প্রেসার কত? 2 গামা বাই ক্যাপিটাল আর, 2 গামা বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 গামা ইন্টু 1/R1 - 1/R2। সেখান থেকে 1/r টা হয়ে যাবে 1/R1 - 1/R2 করে সেই আরটাকে জাস্ট আমাকে বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই এক্সেস প্রেসারের উপরে বেস করে এই একটা প্রবলেমে বললাম, সেই প্রবলেমটা তুমি করবে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের যতখানি আমাদের টার্গেট ছিল বলার আর কি। তাহলে আমরা প্রথমে সারফেস টেনশনের সিলেবাসে কি কি আছে বলছিলাম, বলে সেইখান থেকে কিছুটা পার্টে আজকে আলোচনা করলাম, বাকি পার্টটা পরের দিন আলোচনা করবো। বাকি পার্টে যে আলোচনাটা আমার দেখানো বাকি আছে সেটা সার্টেনলি হচ্ছে এই ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, এইটা নিয়ে যা কিছু আলোচনা, সেইটা একটা করার ব্যাপার আছে। ডিটারমিনেশন অফ সারফেস টেনশন, সেইটা ক্যাপিলারি রাইজ মেথডে করা যেতে পারে, তোমার স্টালাগনোমিটার ইউজ করে করা যেতে পারে, সেই একটা পার্ট তোমাদের আছে। ভেপার প্রেসার ওভার কার্ভ সারফেস, সেই সংক্রান্ত কেলভিন ইকুয়েশন, সেটা আমাদের আছে। আর ফাইনালি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, সেটা আছে। তাহলে আমাদের আর 4টে টপিক আলোচনা করতে বাকি আছে। নর্মালি যেগুলো বেসিক আলোচনা এগুলো আমরা করে ফেলেছি। তাহলে আমাদের আর 4টে জিনিস আমরা আলোচনা করবো পরের দিন। একটা ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, সেইটা নিয়ে আলোচনা। 2 নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ সারফেস টেনশন, সেটা ক্যাপিলারি রাইজ মেথডে হতে পারে, স্টালাগনোমিটার ইউজ করে হতে পারে। 3 নম্বর হচ্ছে ভেপার প্রেসার ওভার কার্ভ সারফেস, হ্যাঁ, সেটাকে আলোচনা করতে হবে। সেখান থেকে যে ইকুয়েশনটা পাওয়া যেতে পারে কেলভিন ইকুয়েশন। আর ফাইনালি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, সেখান থেকে তোমার যে ইটোবস র্যামসে তাদের যে ইকুয়েশন আছে আর কি, সিল, ইটোবস র্যামসে এবং সিল তাদের যে ফর্মুলা আর কি, সেটাকে দেখতে হবে। পরে এইটা আলোচনা করবো। আমরা দেখো এই পরপর করে যখন টুকটুক করে পড়াচ্ছি এবং তার মতো করে এক একটা টপিক পড়াচ্ছি এবং তার মতো করে একটা ছোট্ট করে নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি, সেইটা আমি পিডিএফ ভিডিওটা পাঠিয়ে দেবো, তোমরা দিনের পর দিন তৈরি করে নেবে। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করে দেবো, এখান থেকে শুরু করে পরের পার্টটাকে করে দিতে পারবো। বলো, যা বলেছে তাতে কার কি অসুবিধা আছে বলে নাও।